সুখময় যন্ত্রণা তুমি। নীল রহমান। পর্ব 3। রাত বাজে 12টা। নূর ঘুমাতে পারছে না। বারবার ঘুরে ফিরে সাদাফ ও সাবার ঘনিষ্ঠ মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। আচ্ছা, তাদের মধ্যে যদি সম্পর্ক থাকে, এত ভালোবাসা থাকে, তাহলে সাদাব ভাই কেন বারবার নূরের কাছে আসে? আর ওয়াশরুমে ওইখানে কেন বলছিল নূরের কাছে ওর সব শান্তি? এ কথার মানে কি? এ কথা উত্তর নূরের জানতেই হবে, না হলে ঘুম যে চোখে ধরা দিবে না। সাথে সাথে মায়ের ফোন দিয়ে ফোন লাগালো সাদাফের নাম্বারে। নীলা রহমান। সাদাফ বসে ছিল ফোন নিয়ে, জানতো নূর আজকে ফোন দিবে। পাগলিটা ঘুমাতে পারবে না। প্রথমবার ফোন ধরল না সাদাফ। দ্বিতীয়বার ফোন এলে 2-3 রিং হওয়ার পর ফোন ধরে ঘুম ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো, এত রাতে ফোন দিয়েছিস কেন? নূর কিছু বলছে না, ঘন ঘন শ্বাস প্রশ্বাসে শব্দ শুনতে পাচ্ছে সাদাফ। সাদাফের যেন নেশা ধরে যাচ্ছে নূরের শ্বাস প্রশ্বাসে শব্দ শুনে। তারপরও নীরবতা ভেঙে সাদাফ বলল, কিছু বলবি নাকি? এমনি রাতের বেলা ফোন দিয়েছিস আমাকে বিরক্ত করতে? বলল সাদাফ। নূর সাথে সাথে বলল, আমার ফোন আপনার কাছে বিরক্ত মনে হচ্ছে? না, মনে হচ্ছে কোকিল রাত 12টার দিকে ফোন করে আমাকে গান শোনাচ্ছে। কি বলবি বল, ঘুমাবো আমি, বলল সাদাফ। নূর একটু থেমে সাদাফের কাছে জানতে চাইল, আপনি কি সত্যি সত্যি সাবা আপুকে ভালোবাসে না? সাদাফ মুচকি হাসল। জানতো এরকম প্রশ্ন করবে পাগলিটা। উত্তর না পেয়ে ঘুমাতে পারবে না। সাদাফ চায় নূর জেগে জেগে চিন্তা করুক, সাদাফের কথা ভাবুক। সাদাফ বলল, বাসলে তোর কি সমস্যা? নূর বুকের ভিতর খুব সাহস সঞ্চয় করে বলল, হ্যাঁ, অনেক সমস্যা। আপনি কাউকে ভালোবাসতে পারবেন না? সাদাব মুচকি হেসে বলল, কেন পারবো না? আর আমি কাউকে ভালবাসলে কি তোকে জিজ্ঞেস করে বাসতে হবে? নূর বলল, হ্যাঁ, জিজ্ঞেস করে বাঁচতে হবে। সাদাফ জানতে চাইল, কেন জিজ্ঞেস করতে হবে? নূর আমতা আমতা করে বলল, আপনি তো গতকাল বলেছিলেন আমার পছন্দ হলে তবেই বিয়ে হবে। ধরে নিন আমার পছন্দ হয়নি। আমি এই বিয়েতে রাজি না। তাই আপনি বিয়ে করতে পারবেন না। তারপরেও যদি আপনি বাড়াবাড়ি করেন, আমি বড় বাবা আর আব্বুর কাছে আপনার নামে নালিশ করব। সাদাফ তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসল। অবাক হয়ে গেল, কি বলছে এই পাগলি মেয়েটা, নালিশ করবে মানে? তারপর জিজ্ঞেস করল, নালিশ করবি? কি নালিশ করবি তোর বাবাদের কাছে শুনি? আর সাবার মধ্যে অপছন্দের কি আছে বল শুনি? নূর আমতা আমতা করে বলল, জানি না, তবে আপনার সাথে একটুও মানায়নি। বেশি লম্বা। এত লম্বা মেয়েরা কিউট হয় না। আর আমি নালিশ করব আপনি প্রেম করেন, গার্লফ্রেন্ড আছে, তারপরও আপনি আমার সাথে? বলেই নূর চুপ হয়ে গেল। আরেকটি কথা বলতে পারল না। সাদাফ মুচকি হাসল। ঘোর লাগা কণ্ঠে বলল, লম্বা হলে তো কত সুবিধা। ছেলে মেয়ে লম্বা হবে, রোমান্স করতে সুবিধা হবে। সবাই বলবে, বাহ কি লম্বা বউ। তোর মতো লিলিপুট তা বুঝবে না। কি বললেন আমি লিলিপুট? আপনার কাঁধ বরাবর আছি। মেয়েরা এই হাইটেই সুন্দর, মেয়ে মেয়ে লাগে, বলল নূর। সাদাফ আবার বলল, থেমে গেলি কেন, বল কি করেছি তোর সাথে? আর কি বলে আমার বিয়ে আটকাবি? আমার বিয়ের বয়স হচ্ছে, আমি বিয়ে করব, তুই কিভাবে আমার বিয়ে আটকাবি? আর শোন, তুই বাবাদের কাছে গিয়ে বিচার দিলে আমিও মায়েদের কাছে বলবো, আমার বউ দরকার। তাদের কাজে হেল্প করার জন্য একটা লোক দরকার। তুই তো দিন রাত পড়ে পড়ে থাকিস, আমার আম্মুদের কোন হেল্প বা কাজে আসিস না। তাই তাদের জন্য একটা ছোট্ট রাজকন্যা পরীর মতো বউ এনে দিব, যাতে তাদের হেল্প হবে, তাদের সাথে গল্প করবে। নূর সাথে সাথে বলল, হেল্প হবে মানে? গল্প তো আমিও করি। আমিও তো চাইলে হেল্প করতে পারবো। কেন আপনার বাহিরে থেকে লোক আনতে হবে? সাদাফ ধীরে ধীরে একটু ঘোর লাগা কণ্ঠে বলল, না হয় তুই তাদের সাথে গল্প করবি, হেল্প করবি, কিন্তু আমার যে প্রয়োজনগুলো আছে সেগুলো কি তুই করবি? কি প্রয়োজন আছে আপনার? জানতে চাইলে নূর সরল কণ্ঠে। সাদাফ বলল, এই যে এত রাতে ঘুম আসছে না, তোর সাথে ফোনে কথা বলছি, এখন যদি একটা বউ থাকতো আমার রুমে, আমার পাশে, আমার চুলগুলো টেনে দিত, মাথায় বিলি কেটে দিত, কতভাবে সেবা যত্ন করত, আমিও আরামে ঘুমিয়ে যেতাম। কিন্তু কেউ এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাবে না। মাথা ব্যথা নিয়েই ঘুমাতে হবে। তাই একটা বউ দরকার। তুই কি আমার শিয়রের পাশে বসে আমার মাথায় বিলি কেটে দিবি?
চুলগুলো টেনে দিবি? মাথা ব্যথা হলে বসে বসে মাথা টিপে দিবি? তুই তো কিছুই করবি না। একটু থেমে সাদাফ আবার বলল, তুই তো আমার চাচাতো বোন, যখন তখন এগুলো করতে পারবি। কিন্তু আমি তো শুধু তোর চাচাতো ভাই না, একজন পুরুষ মানুষ। একজন পুরুষ মানুষের আরো অনেক কিছু লাগে, সেটা কি তুই করতে পারবি? বউ তার স্বামীর চোখ দেখে বলে দিতে পারে তার কি প্রয়োজন, তুই তো কখনো আমার চোখের দিকে তাকিয়ে দেখিস না। তুই তো কিছুই বুঝতে পারিস না নূর। একটা সিম্পল প্রশ্ন তোর নিজের মনকে করতে বলেছিলাম, করেছিলি? তুই উত্তর পেয়েছিস সেই প্রশ্নের? কখনো সে উত্তরটা আমাকে দিয়েছিস? নীলা রহমান, লেখিকা। আমি কেন সবার থেকে আলাদা? কেন তুই তোর ভাইয়ের বিয়ে আটকানোর কথা চিন্তা করিস না, আমারটার কথা চিন্তা করিস? এদিকে রুমের ভিতর ছটফট করছে সাইমন। আজ 3-4 দিন হয়ে গেল রিমা ওর সাথে যেচে গায়ে পড়ে কোন কথা বলছে না। ও কি পড়বে না পড়বে কিছু বলছে না। যা ইচ্ছা তাই খাচ্ছে, কিছু বলছে না। সিগারেট খেতে গেলেও কিছু বলছে না। আর নেওয়া যাচ্ছে না, সহ্য হচ্ছে না সাইমনের। সাথে সাথে ফোন ঢুকালো রিমার নাম্বারে। 2বার রিং হতেই রিমা ফোন ধরল। ফোন ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে সাইমন উত্তেজিত হয়ে বলল, সমস্যা কি তোর রিমা? কি হয়েছে? সাপের 5 পা দেখেছিস? তুই ঠিকমতো কথা বলছিস না, কি পরবো না পরবো কাপড় চোপড় ঠিক করে দিয়ে যাসনি? কাল যে আমার প্রেজেন্টেশন শার্ট আয়রন করেছিস? এখন বলিস না যে তুই জানিস না। পুরো শিডিউল তোর মুখস্থ। তোর জন্য বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না, ক্লাসের রুটিনটা পর্যন্ত তোর মুখস্থ। রিমা কোন কথা না বলে সাথে সাথে ফোন রেখে দিল, কথা বলবে না এই বেয়াদব লোকটার সাথে। এদিকে সাদাফ বারবার জানতে চাচ্ছে, কেন নূর প্রশ্নের উত্তর দে। নূর কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। এতটুকু বুঝতে পারে নূর না চাচাতো ভাই হিসেবে না, ওকে শুধুমাত্র একজন পুরুষের রূপেই দেখে নূর, তাই ওর ছোঁয়ায় ওর কথায় নূরের এমন অনুভূতি হয় যা অন্য কারো জন্য হয় না। নূর তারপর চোখ বন্ধ করে খিচে উত্তর দিল, জানি না, কিচ্ছু জানি না। শুধু এতটুকু জানি আপনি কাউকে বিয়ে করতে পারবেন না। কখনো না। আপনার ঘরে অন্য কোন মেয়ে আসতে পারবে না। যদি আসে তাহলে খুব খারাপ হয়ে যাবে সাদাফ ভাই, আমি খুব খারাপ কিছু করে ফেলব। পরে আমার দোষ দিতে পারবেন না। আর ভালো করে শুনে রাখুন, সাবা আপুর সাথে আপনার বিয়ে হবে না, আপনি করতে পারবেন না। বলেই সাথে সাথে ফোন রেখে দিল নূর। সাদাফ ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসল। জানে নূরের এখন খুব জ্বল আছে। ভীষণ যন্ত্রণা হচ্ছে নূরের ভিতরে, কিন্তু এই যন্ত্রণা যে সুখময় যন্ত্রণা সেটা বুঝতে নূরের আর বেশি সময় লাগবে না। সেদিন দূরে নেই যেদিন নূর নিজে থেকে এসে বলবে, ভালোবাসি সাদাফ ভাই। সাদাফ ফোনটা পাশে রেখে মাথা ব্যথা নিয়েই বিছানায় শুয়ে রইল। সত্যি মাথা ব্যথা করছে ভীষণ। ঘুমাতে পারছে না, তাই নিজের হাত দিয়ে নিজের চুল টানতে লাগলো সাদাফ। লাইট অফ করে ঘুমিয়েছিল সাদাফ। ঠিক 10 মিনিট পর হঠাৎ দরজা খোলার শব্দ হলো। সাদাফ মুচকি মুচকি হাসছে, জানে এটা আর কেউ না, পাগলি নূর এসেছে। ঠিকই এখন শিওরের পাশে বসে বসে মাথা টিপে দিবে, বিলি কেটে দিবে। তাই চোখ বন্ধ করে রইল সাদাফ। নূর দরজায় ঠেলে রুমের ভিতরে ঢুকে দেখল রুম ঘুটঘুটে অন্ধকার, দরজাটা চাপিয়ে দিল, তারপর পা টিপে টিপে খাটের কাছে এসে ভাবতে লাগলো কোথায় শুয়েছে সাদাফ ভাই, বোঝা যাচ্ছে না। বাড়ির সবাই জানে মাঝেমধ্যে সাদাফের খুব মাথা ব্যথা হয়, তখন মাথায় বিলি কেটে দিলে বা তেল মালিশ করে দিলে ঠিক হয়ে যায়। নূর হাতে করে তেল নিয়ে এসেছে। এখন খাটে বিভিন্ন জায়গায় হাতড়ে হাতড়ে সাদাফকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোথাও পাচ্ছে না। খাটে হাঁটু গেড়ে উঠে আর একটু সামনে গিয়ে যেই হাত দিল সাদাফের বুকের, এর উপরে হাত গিয়ে পড়ল নূরের। সাথে যেন নূর 420 ভোল্টের কারেন্টের ঝটকা খেল। লোকটা সম্পূর্ণ খালি গায়ে শুয়ে আছে। পরক্ষণে নূরের খুব লোভ হলো বুকের লোমগুলো একটু ছুঁয়ে দেখার। তাই আঙুলের ডগা দিয়ে লোমশ বুকটা নূর একটু হাত বুলিয়ে দেখল। নীলা রহমান, লেখিকা। সাদাফ ভাই তো ঘুমিয়ে গেছে, তাই লোমগুলো দেখার জন্য স্পর্শ করে দেখতে লাগলো বুকে। সাদাফের অবস্থা নাজেহাল। মেয়েটা পাগল জানতো, এতটা পাগল জানতো না। ঘুমন্ত একটা পুরুষের রুমে ঢুকে বুকে হাতড়ে বেড়াচ্ছে, লোম ছুঁয়ে ছুঁয়ে দেখছে। ও কি জানে এই মুহূর্তে সাদাফের ঠিক কেমন ফিল হচ্ছে। সাদাফ কোনোমতে এক হাত দিয়ে বিছানা চাদর খামুচে ধরে দাঁতে দাঁত চেপে শুয়ে রইল। নূর খেয়াল করল সাদাফের বুকের লোমগুলো প্রত্যেকটা লোমকূপ যেন দাঁড়িয়ে গেছে। নূরের শিহরণ হলো। সাথে সাথে আঙ্গুল উঠিয়ে ফেলল নূর।
শ্বাস প্রশ্বাস দ্রুত হলো নূরের। কপাল চুইয়ে চুইয়ে ঘাম পড়ছে। গায়ের ওড়না দিয়ে মুছল নূর। তারপর মনোযোগ দিল সাদাফের দিকে। ভাবল সাদাফ ভাই তো ঘুমিয়ে আছে, ভাগ্যিস টের পায়নি। নিশ্চয়ই অনেক মাথা ব্যথা, মাথায় একটু মালিশ করে দিলে ভালো ঘুম হবে। তাই সাদাফের শিয়রের পাশে বসল নূর। বসে প্রথম হাত রাখল সাদাফের মাথায়। হাতে মাথা ব্যথার ওষুধ লাগিয়ে কিছুক্ষণ কপাল মালিশ করে দিল নূর। তারপর ঔষধ রেখে কিছুক্ষণ এলোমেলো চুলগুলো ঠিক করে দিল। তারপর হাতে তেল নিয়ে সাদাফের মাথায় মালিশ করতে লাগলো ও চুলগুলো একটু একটু করে টেনে দিতে লাগলো। সাদাফের মাথা চুলগুলো সিল্কি, খুব সুন্দর। নূরের খুবই ভালো লাগে। কোনোদিনও ভাবতে পারেনি সাদাফ ভাইয়ের মাথার চুলগুলো এভাবে স্পর্শ করে দেখতে পারবে নূর। নীলা রহমান। নূরে এবার লোভ হলো সাদাফের মাথার চুলগুলো নাক দিয়ে টেনে একটু গন্ধ নিবে, দেখবে কি শ্যাম্পু ইউজ করে। যেমন ভাবা তেমন কাজ। নূর হালকা একটু ঝুঁকে সাদাফের মাথার কাছে আসলো। নূরের উষ্ণ গরম নিঃশ্বাস সাদাফের গালে পড়তে সাদাফ যেন আরো শিউরে উঠল। শরীরের প্রত্যেকটা লোমকূপ সাদাফের দাঁড়িয়ে গেল। চাদর খা মুছে ধরে রাখল। দাঁতে দাঁত কামড়ে থাকল। নূরের উষ্ণ নিঃশ্বাস সাদাফ আর সহ্য করতে পারছে না। কপাল ঘেমে উঠল। হাত নিস্পিস করছে সাদাফের। ভিতরে কেমন যেন শিহরণ বয়ে যাচ্ছে বারবার। বারবার নূরের ছোট্ট শরীরটা নিজের বুকে চেপে ধরতে ইচ্ছা করছে। সাদাফে আর কন্ট্রোল করে রাখতে পারল না নিজেকে। নূর যেই নাক দিয়ে চুলের গন্ধ নিবে ঠিক সেই মুহূর্তে সাদাফ চোখ খুলে ফেলল। যদিও অন্ধকার থাকায় নূর কিছুই টের পেল না। নূর ব্যস্ত সাদাফের চুল থেকে গন্ধ নেওয়ায়। সাদাফ সাথে সাথে নূরকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে উল্টো টেনে এনে বিছানায় ফেলে নূরের উপরে শুয়ে বলতে লাগলো, কি করছিস নূর? এরকম পাগলামি করছিস কেন রাতে? এতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখা চারটে খানি কথা। তুই কি বুঝতে পারছিস কতক্ষণ ধরে আমি নিজেকে এভাবে সংযত করে রেখেছি? একটার পর একটা পা গলামি করে যাচ্ছিস তুই। এত রাতে আমার রুমে এসেছিস, তাতেও ক্ষান্ত হসনি, বুকে হাত দিচ্ছিস, মাথায় হাত দিচ্ছিস, এত কাছে এসে তারপর আমার চুলের গন্ধ নেয়ার ট্রাই করছিস। আমি একটা পুরুষ মানুষ নূর। তুই নিজেকে ছোট বলে ভাবতে পারিস, কিন্তু আমি যথেষ্ট প্রাপ্তবয়স্ক একটা পুরুষ মানুষ। এভাবে প্রাপ্তবয়স্ক একটা পুরুষের রুমে রাতের অন্ধকারে ঢুকে তাকে বিভিন্নভাবে গভীরভাবে স্পর্শ করলে তার ভিতরে অনেক চাহিদার উৎপত্তি হয়, সেটা কি বুঝতে পারিস তুই? সাদাফের এলোমেলো ঘোর লাগা কণ্ঠে কথাগুলো শুনে নূর কেঁপে উঠল ভেতর থেকে। নূরের উপরে সাদাফের শরীরের অর্ধেক ভার যেন নূর ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। ভয় ভয় খুব আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ছে নূর, যেন আরেকটু বেশি হলেই মারা যাবে। এমন কেন লাগছে নূরের? শরীর কেঁপে উঠছে, মন কেঁপে উঠছে। কেমন যেন শরীরে কোথাও সুরসুরি অনুভব হচ্ছে। গায়ে প্রত্যেকটা লোমকূপ নূরের দাঁড়িয়ে যাচ্ছে। সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে নূরের। নূর চোখ বন্ধ করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চুপচাপ রইল। সাদাফ আবার বলতে শুরু করল, এখন যদি আমি অন্ত্রণ হারাই, ভুলভাল কিছু করে ফেলি? কেন এলি এত রাতে আমার রুমে? এখন যে আমার নিজেকে অন্ত্রণে রাখতে খুব কষ্ট হচ্ছে। কেন আমাকে কষ্টগুলো দিস নূর? হয় তুই বড় হয়ে যা, না হলে তুই আমার হয়ে যা। কেন এত কষ্ট দিচ্ছিস আমাকে? নিজে তো বড় হচ্ছিস না, আমাকে কাছে আসতে দেস না। অন্য কাউকে বিয়ে করব, সেটাতেও তুই রাজি না। তুই কি চাস আমি আমার জীবন এইভাবে অতিবাহিত করি? তুই কবে বড় হবে সে অপেক্ষায় থাকি? তোর বয়সে কত মেয়ে বড় হয়ে গেছে, গ্রামে গিয়ে দেখ, তোর বয়সে বিয়ে হয়ে বাচ্চার মা হয়ে গেছে। তুই বাপ চাচাদের আদরে কিছু বুঝিস না, নাকি বুঝেও চুপ করে থাকিস? আমাকে কষ্ট দিস। আমি কি চাই তোর কাছে, তুই কি বুঝতে পারিস না? আমার স্পর্শতে অনুভব করতে পারিস না? আমার চোখ দেখলে কি আমার চাওয়া পাওয়া সম্পর্কে তুই বুঝতে পারিস না? এই আমি সারা শরীর দিয়ে এখন তোকে ছুঁয়ে আছি, তোর কি কিছু হচ্ছে না নূর? এই অনুভূতিটা কি তুই বুঝতে পারিস না? এটা কেন হয়, কখন হয়? কেন আমার স্পর্শ তোর খারাপ লাগে না? খারাপ লাগলে তুই কাউকে বলিস না কেন? চুপচাপ কেন সয়ে যাস? আর যদি ভালো লাগে তাহলে তুই বুঝতে শিখেছিস এই স্পর্শের মানে কি? নূর এখনো চুপচাপ রয়েছে। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার কারণে বুক খুব দ্রুত উঠানামা করছে। সাদাফের বুকের সাথে নূরের বুক লেগে থাকায় সাদাফ অনুভব করছে নূরের প্রত্যেকটা হৃদয় স্পন্দন।
সাদাফের ভিতর যেন আরো শিহরণ বয়ে যাচ্ছে। আর একটু শক্ত করে চেপে ধরল নূরকে। তারপর বলল, আজকে আমি দেখব আমার স্পর্শে তোর কি ধরনের অনুভূতি হয়। বলেই সাদাফ চেপে ধরল নূরের হাত। করে ধরল নূরের গোলাপের পাপড়ির মতো আমপনরত দুটি ঠোঁট। নূর সাথে সাথেই চোখ খুলল। সাদাফ দ্বিধাহীনভাবে ছুঁয়ে দিতে লাগলো নূরকে। এদিকে সাইমন রুমে রপাতে লাগল। কেন রিমা ফোন কেটে দিল এটা মানতে পারছে না। রিমা মুখের উপর ওর ফোন কেটে দিয়েছে। কি এমন হয়েছে মেয়েটা 3 দিন ধরে এমন কেন করছে? এই প্রশ্নের উত্তর ওর চাই। সাথে সাথে রুম থেকে বের হলো সাইমন। বের হয়ে রিমার রুমের দিকে যেতে লাগল। রিমার রুমের বাইরে এসে দেখল দরজা লাগানো কিন্তু ভিতর থেকে লক করা না, তাই দরজা খুলে ফেলল আস্তে আস্তে সাইমন। রুমে ঢুকে দেখল রিমা মোবাইল নিয়ে খাটে বসেছিল। সাইমনকে দেখে রিমা হতবাক হয়ে গেল। সাথে সাথে দাঁড়িয়ে বলল, তুমি এই রুমে কি করছো? তাও এত রাতে? কেউ দেখলে কি ভাববে? সাইমন অবাক হয়ে গেল। কেউ দেখলে কি ভাববে মানে? এই রুমে কত শত রাতে শুয়েছিল সাইমন, কই তখন তো কেউ কিছু ভাবেনি। এখন কি এমন হয়ে গেল এই রুমে আসা যাবে না? সাথে সাথে রিমার সামনে এসে বলল, এমন করছিস কেন তুই, কি হয়েছে তোর? রিমা অন্যদিকে ঘুরে তাকিয়ে বলল, কিছু হয়নি। কেন এসেছো বলো? সাইমন রাগ হবে কি বলবে কিছু বুঝতে পারছে না। মুখ দিয়ে যা বের হলো তাই বলল। নীলা রহমান লেখিকা বলল, শার্ট ইস্ত্রি করে রাখবে কে? কালকে আমি কি পরে প্রেজেন্টেশন দিতে যাব? তুই যে করতে পারবি না সেটা কাউকে জানিয়ে রেখেছিস? আর পারবি না বলছি কেন? পারবি না কেন? সারাদিন কি করেছিস বাসায়? আমার শার্ট প্যান্ট আয়রন করে রাখতে পারবি না? আর কোন ব্যাপারেই তো কোনো খোঁজখবর নিচ্ছিস না। 3 দিন ধরে গাজীপুর থেকে আসার পর কি এমন হয়ে গেল যে তুই আমার কোন খোঁজ খবর নিচ্ছিস না? তা আমার এই কাজগুলো কে করবে? তুই কি লোক রেখে দিয়েছিস আমার জন্য? রিমা একনাগাড়ে সাইমনের বলা কথাগুলো শুনে অবাক হয়ে গেল। তারপর অবাক হওয়ার নজরে সাইমনের দিকে তাকিয়ে বলল, আমি লোক রেখে দিব তোমার কাজ করার জন্য? কেন তোমার হাত নেই? তুমি করে নিতে পারো না? আমি আগে পরে করে দিয়েছি, তাই মানে কি সারা জীবন আমার করতে হবে? করতে হবে না মানে? তুই আগে করেছিস কেন তাহলে? আগে করেছিস এরপরও তোরই করতে হবে। যা এখন যে আমার শার্ট প্যান্ট আয়রন করবি। আয়রন করা হবে তারপর ঘুমাবি। আমি কি খাবো না খাবো সবকিছু ঠিকঠাক করবি। কখন কোথায় যাব সবকিছু ঠিকঠাক করবি, যা আমার রুমে যা। রিমারকে উদ্দেশ্য করে বলল সাইমন। রিমা রাগে ক্ষোভে বলল, পারবো না, আমি নিজের কাজ নিজে করে নাও। আর এক্ষুনি আমার রুম থেকে বের হও। বলেই সাথে সাথে রিমা দরজা দিকে যাবে, তার আগেই সাইমন রিমার হাত ধরে বলল, পারবি না মানে? তুই পারবি, তোর বড়টাও পারবে। বলেছি মানে বলেছি, এখন যাবি তুই আমার রুমে, যে আমার শার্ট প্যান্ট আয়রন করবি যা। না হলে থাপড়ে দাঁত ফেললে দিব। এদিকে নূরের কাঁপাকাঁপি দেখে সাদাফের হুঁশ ফিরল। বুঝল কি ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে যাচ্ছিল সাদাফ। এই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ না করলে বড্ড বড় ক্ষতি হয়ে যাবে নূরের। সাথে সাথে নূরকে ছেড়ে দিয়ে বিছানার একপাশে উঠে বসল সাদাফ। বসে নূরকে স্বাভাবিক হতে দিল। কিছুক্ষণ নিজের চুল নিজে টেনে নিজের উপরে রাগ ঝাড়তে লাগল। কেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যায় বারবার? মেয়েটি এখনো ভালোবাসা বুঝে ওঠার আগে ওর উপরে কোনোভাবেই প্রেশার ক্রিয়েট করা ঠিক নয়। বুঝে কিন্তু তারপরও নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না। যদিও সেরকম কিছু করেনি সাদাফ, তবুও স্বীকার করতে হয় অনেক গভীরভাবে ছুঁয়েছে নূরকে। শেষ অবধি পৌঁছানোর আগ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। তবুও একটু বেশি হয়ে গেছে আজ। কিন্তু এইভাবে একটি ছেলের রুমে একটি মেয়ে আসলে নিজেকে কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব? তারপরও সাদাফ নিজের উপরে নিজের রাগ ঝাড়তে লাগল। চুপচাপ বসে রইল, কিন্তু রাগে পা কাঁপতে লাগল সাদাফের। ধীরে ধীরে নূরের শ্বাস প্রশ্বাস যেন একটু স্বাভাবিক হলো। চোখ পিটপিট করে তাকালো। দেখল ড্রিম লাইট জ্বলছে। সাদাফ ভাই চুপচাপ বসে আছে। নূরের লজ্জা সংকোচ দুটোই লাগছে, পাশাপাশি লাগছে এক অজানা অচেনা শিহরিত স্পর্শ আজ অনুভব করেছে নূর, যা আগে কখনো করেনি। শরীরে চলেছে সাদাফ ভাইয়ের হাতে অবাধ বিচরণ। নূর আটকাতে চাইলেও সাদাফ ভাই বাধা মানেনি। কেমন লাগে কোন পুরুষের স্পর্শ, ভালোবাসার মানুষের স্পর্শ, তা হাড়ে হাড়ে টের পেয়েছে নূর। শরীর মন কেঁপে কেঁপে উঠছিল নূরের।
সাদাফের করা প্রতিটি স্পর্শ নূরের নারীসত্তাকে যেন উন্মুক্ত করে দিচ্ছিল। নূর ধীরে ধীরে নিজের ওড়না খুঁজতে লাগল। ওই মুহূর্তে সাদাফ কোথাও ফেলেছিল। ওড়না খুঁজে পেয়ে গায়ে পেঁচিয়ে নিয়ে উঠে বসল নূর। বসে চুপচাপ সাদাফের দিকে তাকিয়ে রইল। সাদাফ মাথা নিচু করা অবস্থায় বলল, রুমে যা নূর। তাড়াতাড়ি রুমে যা। এক্ষুনি যা। আরেকটি মুহূর্ত এখানে থাকিস না, তাড়াতাড়ি চলে যা প্লিজ। রহম কর আমার উপর। বলেই দুহাতে নিজের মুখ ঢাকল সাদাফ। রাতে সিন ক্রিয়েটের ভয়ে রিমা চুপচাপ যে শার্ট প্যান্ট আয়রন করে দিয়ে যেই না রুম থেকে বের হবে, বের হয়ে দেখল নূর চুপচাপ সাদাফের রুম থেকে বের হলো। নূর মাথা তুলে দেখল সাইমনের রুম থেকে বের হলো রিমা। দুজনই হকচকিয়ে গেল। রিমা আমতা আমতা করে বলল, আমি ওই আসলে কাল সাইমনের ভাইয়ের প্রেজেন্টেশন, তাই কাপড় চোপড় আয়রন করে দিতে এসেছিলাম। সাইমন ভাই আমার রুমে ওয়েট করছে, রুমে কেউ নেই। নূর ভয় পেয়ে গেল। নূর তো এবাড়ির সবার ছোট, বের হলো সবচাইতে বড় ছেলের রুম থেকে, যার সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না নূরের। রিমা নূরের হাতে তেলের বাটি দেখে জিজ্ঞেস করল, তেল কেন নিয়েছিলি? নূর আমতা আমতা করে বলল, সাদাফ ভাইয়ের মাথা ভীষণ ধরেছিল, তাই মাথায় বিলি কেটে দিতে আর তেল দিয়ে চুল মালিশ করে দিতে এসেছিলাম। রিমা তাকিয়ে রইল নূরের দিকে। তারপর একটু সামনে এসে বলল, সাদাফ ভাই তোকে বলেছে এসে চুলে তেল মালিশ করে দিতে? কই, আমাকে তো ডাকলো না। নূর আমতা আমতা করে বলল, সেটার আমি কি জানি, সাদাফ ভাইয়াকে জিজ্ঞেস করো। হয়তো আমাকে জ্বালানোর জন্যই আমাকে ডেকেছে। উনি তো সারাদিন আমাকে জ্বালাতেই চায়। নীলা রহমান। রিমা চোখ বুলিয়ে তাকালো নূরের সারা শরীরে। কেমন যেন নূরকে একটু অগোছালো, একটু এলোমেলো লাগছে। তারপর রিমা বলল, ঠিক আছে রুমে যা। যে শুয়ে থাক। আমি আমার রুমে যাচ্ছি, সাইমন ভাই আবার ওয়েট করছে, তার শার্ট প্যান্ট আয়রন হয়েছে কিনা এজন্য জোর করে পাঠালো আমাকে। নূর অত শত কিছু বোঝে না, এত রাতে সাইমন ভাই বা কেন রিমার রুমে, তাও কোন কিছু না বুঝেই বলল, ঠিক আছে আমি রুমে যাচ্ছি। বলে আস্তে আস্তে হেঁটে নূর নিজের রুমের দিকে চলে গেল। আজকে নূরকে কেন যেন একটু অন্যরকম দেখাচ্ছিল রিমার কাছে এই মুহূর্ত। এত ঘোমটা দিয়ে ওড়না কখনো গায়ে পেঁচিয়ে থাকে না নর্মালি, কিন্তু আজ এত রাতে আশেপাশে কেউ নেই, তাও পুরো ঘোমটা দিয়ে পুরো শরীর পেঁচিয়ে ওড়না নিয়েছে এই গরমের মধ্যে। চোখ ঘুরিয়ে তাকালো সাদাফের রুমের দিকে। দেখল দরজাটা হালকা চাপানো। ভিতরে একটু উকি দিয়ে দেখল ড্রিমলাইটে আলোতে দেখা যাচ্ছে সাদাফ ভাই উপর শুয়ে আছে। তারপর কিছু একটা ভাবল, ভেবে একটু মুচকি হেসে নিজের রুমের দিকে চলে গেল রিমা। পরের দিন সকাল ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে নাস্তা করতে বসেছে। নূর ঢিলা ঢালা ভাবে হেঁটে নিচে নামছিল। সাদাফের দিকে চোখ পড়তেই রাতের কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল সাদাফের দেয়া প্রতিটি স্পর্শ। শরীরে মনে কেমন একরাশ লজ্জা ভর করল নূরের। আস্তে আস্তে করে নিচে নেমে এলো। সাদাফের পাশের চেয়ারে আজকে বসল না। বসল অপোজিটে একটি চেয়ারে। খালি ছিল সেখানে, চেয়ার টেনে বসে পড়ল নূর। সবাই খাওয়া শুরু করলো। এদিকে নওরিন আফরোজ সামিহা বেগম সবাইকে খাবার সার্ভ করছিল। হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান অফিসিয়াল কিছু কথাবার্তা বলছিল। সাইমন চুপচাপ বসেছিল, রিমা অন্যদিকে ঘুরে চুপচাপ খাওয়ায় মনোযোগী ছিল। হঠাৎ যেন বোমা ফাটালো সাদাফ। নওরিন আফরোজের দিকে তাকিয়ে বলে বসল, আম্মু আমি বিয়ে করব। সাথে সাথে নূরের হাত থেমে গেল। মনে হলো ভুল কিছু শুনল। নওরিন আফরোজ সাদাফের দিকে চোখ তুলে তাকালেন। হুমায়ুন রহমান সাদাফের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। ফজলুর রহমানও অবাক হয়ে গেল কথা শুনে। যে ছেলে ক্ষুধা লেগেছে ঠিকমতো বলতে পারে না, সেই ছেলে টেবিলে বসে বলছে বিয়ে করবে সবার সামনে, যেন মাথার উপর দিয়ে গেল সব কিছু। মনে মনে ভাবল ফজলুর রহমান। সবার নজর এখন সাদাফের দিকে। নূর একমাত্র মাথা নিচু করে বসে রয়েছে, কোন কথা বলছে না। নূরের এখন ভীষণ রাগ হচ্ছে, ভীষণ মানে ভীষণ। গতকাল তো কত করে বুঝিয়ে বলল বিয়ে যেন না করে, তারপরও লোকটা আজকে সকালে বিয়ের কথা বলছে। এত নির্লজ্জ লোকটা বিয়ের কথা বলতে মানুষের সামনে লজ্জা করে না। আর নূরের কথা কি কোন মূল্য নেই লোকের কাছে? আর বিয়ে যদি করবি তাহলে কাল এসব কেন করল? শুরু থেকেই কেন নূরকে বারবার ছুঁয়ে দেয় লোকটা? নূর কি এতটাই ফেলনা? হুমায়ুন রহমান একবার আর চোখে তাকালেন নূরের দিকে। দেখল নূর চুপচাপ মাথা নিচু করে বসে আছে। কোন প্রতিক্রিয়া নেই, কোন কিছু বোঝা যাচ্ছে না।
তারপর চোখ ঘুরিয়ে তাকালো সাদাফের দিকে। বুঝতে পারছে না ছেলে কি করতে চাইছে। অন্যদিকে সবাই খুশির সংবাদ শুনে খুশিতে আপ্লুত হয়ে বলছে মেয়ে কোথায়, বাড়ি কোথায়, পাত্রীকে নাকি আমরা পাত্রী দেখব? অনেক ধরনের প্রশ্ন করছে সাদাফকে। সাদাফ কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, মেয়েকে তোমরা সবাই চিনো, ছোটবেলা থেকেই চিনো। আর চিন্তা করতে হবে না, তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে না, মেয়ে নিজে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। হুমায়ুন রহমান দীর্ঘশ্বাস ছাড়ল। বুঝতে পারল সাদাফ কি করতে চাইছে। কিন্তু নূর যে এসবের জন্য ছোট অনেক। বয়সের তুলনায় ম্যাচুরিটি অনেক কম। নূরের আর এসব কথা সহ্য হচ্ছিল না। নিরলজ্জের মতো কিভাবে বলছে মেয়েকে সবাই চিনে আর মেয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। সাবা আপুকে দেখলে তো মনে হয় না ঠিক এতটাই নিরলজ্জ। আবার হতেও পারে এই নিরলজ্জ লোকে প্রেমিকা তো নিল, অজ্জি হবে মনে মনে ভাবল নূর। তারপর প্লেট টেবিলে জোরে সরিয়ে রেখে দাঁড়িয়ে গেল নূর। নওরিন আফরোজ বলল, কিরে তুই কোথায় যাচ্ছিস? কিছুই তো খেলি না। নূর বলল, ক্ষুধা নেই, আমি উপরে যাচ্ছি। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, বড় ভাইয়ের বিয়ের কথা শুনে খুশিতে প্রিপারেশন নিতে যাচ্ছে। কোন গানে ডান্স করবে এখন থেকেই ঠিক করতে হবে তো। নূর সাদাফের কথা শুনল ঠিকই, কিন্তু পিছনে ঘুরে তাকালো না। মনে মনে বলল, আজকে দেখাচ্ছি তাকে। বিয়ে করার স্বাদ যদি মিটিয়ে না দেই তাহলে আমার নামও নূর না। রিমা নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকালো সাদাফের দিকে। দেখল সাদাফের মুখের মধ্যে কেমন দুষ্টামিষ্ট হাসি। এমন কেন মনে হচ্ছে সাদাফ ভাই শুধু নূরকে রাগানোর জন্য এই কথাগুলো বলছে। রিমা চুপচাপ দেখতে লাগলো দুজনের কাণ্ডকারখানা। নূর রুমে গিয়ে শুধু পাইচারি করছে আর রাগে ফুসফুস করছে। এমন সময় নিচ থেকে ডাক দিল নওরিন আফরোজ। বলল, নূর দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে যা। সাদাফ কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করবে না। নূর বলে বসল, চলে যেতে বল তোমার ছেলেকে। আমি আজকে স্কুলে যাব না, আমার ভালো লাগছে না। নওরিন আফরোজ অবাক হয়ে গেলেন। নূর তো কখনো এইভাবে কথা বলে না। তোমার ছেলে বলে না, সব সময় সাদাফ ভাইয়া বলে। সাদাফ অবশ্য নওরিন আফরোজের পাশে ছিল। শুনল কথাগুলো। তারপর বলল, ঠিক আছে মা, তুমি যাও, আমি দেখছি ওর কি হয়েছে। নওরিন আফরোজ সাদাফের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর বলল, ঠিক আছে, দেখ কি হয়েছে। মেয়েটা তো কখনো এরকম করে না। আমি ওর টিফিন রেডি করছি, যাতে দেরি না হয়, গাড়িতে খেয়ে নিবে। নওরিন আফরোজ চলে যেতেই সাদাফ নূরের দরজার নক করল। নূর ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। নূর বলল, বড় মা, আমি আজকে স্কুল যাব না, বলে দাও তোমার ছেলেকে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। সাদাফ বলল, সাহস থাকে দরজা খুলে বড় মার ছেলেকে নিজে বল। দেখি তোর সাহস কতটুকু। থাপড়ে দাঁত ফেলে দিব বেয়াদব। স্কুলে যাবে না, এক্ষুনি বের হ রেডি হয়ে। নূর রাগে গজ গজ করতে করতে দরজা খুলে দিল, যেন দেখিয়ে দিতে চাইল সাহস কতটুকু আছে। সাদাফ দেখল রাগে নূরের গাল দুটো লাল টমেটোর মতো হয়ে গেছে। ভিতরে ভিতরে খুব হাসি পাচ্ছে সাদাফের, কিন্তু বাহিরে প্রকাশ করল না। কাঠিন্যতা বজায় রেখে বলল, 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডি হ, আমি এখানে বসলাম। নূর বলল, আপনি এখানে থাকলে আমি রেডি হব কিভাবে? সাদাফ বলল, সেটা তো আমার হেডেক না, তোর মাথা ব্যথা। সময় দিয়েছিলাম আগে, তুই রেডি হোসনি, এখন আমি এখানে বসলাম, তুই ওয়াশরুমে যা, গিয়ে রেডি হয়ে আয়। আর এমন কিছু নাই তোর যা আমি ছোটবেলা থেকে দেখিনি, জন্ম থেকে দেখতেছি। সাদাফের গা ছাড়া নিরলজ্জ ছি মার্কা কথা শুনে নূরের চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। ভিতরে ভিতরে বলল, ঠিক কেন যে দরজা খুলতে গেল, একবার রেডি হয়ে দরজা খুলে দিলেই ভালো হতো। জিদ করে বড় বড় পা ফেলে আলমারি থেকে স্কুলের ইউনিফর্ম বের করে ওয়াশরুমের দিকে চলে গেল নূর। ওয়াশরুমের দরজা এমন জোরে লাগালো যেন সাদাফের কানে খিল লেগে গেল। সাথে সাথে সাদাফ আঙুল দিয়ে কান আটকালো, এমন জোরে লাগিয়েছে বুঝতে পারছে নূরের মনের অবস্থা। সাদাফকে যেন না পারছে কাঁচা চিবিয়ে গিলে ফেলতে চাচ্ছে মেয়েটা। সামিহা বেগম সবজি টিফিন বক্সে ঢুকাচ্ছে ও রুটি ঢুকাচ্ছে। নওরিন আফরোজ এসে কফি মগে ঢালতে ঢালতে বলল, নূর আজকে এমন করলো কেন রে? ওকে তো কখনো এরকম করতে দেখি না।
সব সময় চুপচাপ শান্তশিষ্ট থাকে মেয়েটি, যে যাই বলুক কোন কথার উত্তর দেয় না। আজ কেমন করে উঠেছে দেখেছিস? সামিহা বেগম বলল, হ্যাঁ ভাবি দেখেছি, বড় হচ্ছে হয়তো কোনো কারণে মেজাজ গরম, তাই এমন করতে পারে। আমাকে তো আর কিছু বলে না। বাবাদের আদরের মেয়ে, বাবারাই জানে কি অবস্থা। নওরিন আফরোজের মাথায় চলছে অন্য কিছু। নূরের একটি কথা ভীষণ ভাবাচ্ছে নওরিন আফরোজকে। তোমার ছেলে যেভাবে রাগের বশে হলেও অধিকার নিয়ে বলেছে, নূর কেমন যেন কানে ঠেকলো ওনার কাছে। নর্মালি মেয়েরা তার উপরে এভাবে অভিমান করে যার উপরে কোন অধিকার থাকে। কিন্তু ও যে সাদাফের অনেক ছোট, সাদাফ ওকে কোলে নিয়ে ঘুরেছে, মানুষ করেছে, তাই এই বিষয়টা ভাবতেই পারে না নওরিন আফরোজ। কিন্তু নূর যে নওরিন আফরোজের অনেক প্রিয়, অনেক আদরের, যদি কখনো এরকম হতো সাদাফের সঙ্গে। তারপর আবার দাঁত দিয়ে জিভ কেটে মনে মনে ভাবলছি ছেলের স্বার্থের জন্য কি ভাবছে। যেখানে সাদাফ এখন বিয়ে করতে চাইছে সেখানে নূরের তো এখনো বিয়ের বয়স হয়নি। তাই এই চিন্তা ভাবনা করাও যে একদম অবান্তর। তাই সামিহা বেগমকে বললেন, তাড়াতাড়ি টিফিন বক্স তৈরি কর, ওরা নামলো বলে। আজকে এমনি দেরি হয়ে গিয়েছে। নূর ওয়াশরুম থেকে স্কুলে ইউনিফর্ম পরে বের হলো। এখনো হিজাব বাঁধিনি। হিজাব বাঁধতে আয়নার সামনে দাঁড়াতে হবে, তাই হনহনিয়ে হেঁটে এসে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো নূর। সাদাফ দেখতে লাগলো নূরের পা গলামি। নূরের বেল্ট পিছনে এখনো খোলা, হুক লাগানো হয়নি। সাদাফ হেঁটে এসে নূরের পেছনে দাঁড়িয়ে সামনে হাত নিয়ে বেল্টটি সুন্দর করে লাগিয়ে দিল। নূর কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে ক্রস বেল্ট ঠিক করে দিবে, ঠিক এমন সময় নূর সরে গেল। বলল, কি করছেন? সাদাফ অবাক হওয়ার ভান ধরে বলল, কি করছি? নূর আমতা আমতা করে বুকে হিজাবটা রেখে বলল, কি করছিলেন? কোথায় হাত দিচ্ছেন আপনি? সাদাফ বলল, কোথায় হাত দিচ্ছি? নূর রাগের বসে বলে ফেলল, কালও আপনি আমাকে এভাবে স্পর্শ। আর কিছু বলে শেষ করতে পারল না নূর। সাদাফ আর একটু কাছে এসে কানের কাছে ঝুঁকে বলল, কাল কি আমি কোথায় স্পর্শ করেছি? আর তুই হয়তো ভুলে যাচ্ছিস, তুই ভুল সময় আমার রুমে ঢুকেছিলি। তাই সম্পূর্ণ দোষ আমার একার না, দোষটা তোর, তুই আগে আমাকে স্পর্শ করছিলি। এভাবে রাতে নির্জনে কি কোন পুরুষকে ছুঁয়ে দিতে আছে নূর? নূর কাঁপতে লাগলো সাদাফ হঠাৎ করে আবার এত কাছে চলে আসায়। যখনই সাদাফ নূরের এইভাবে কাছে আসে, নূর কেন যেন মোমের মতো গলে যায়। মনে হয় শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গলে গলে এভাবে মাটির সাথে মিলিয়ে যাচ্ছে। নূর মাথা নুইয়ে ফেলল। সাদাফ কানে কানে ফিসফিস করে বলল, এমন কিছু করেনি আমি যা আমার অধিকার নেই, এমন কোথাও স্পর্শ করিনি আমি যা আমার জন্য নির্ধারিত না। নূরের এবার রাগ হলো, ভীষণ রাগ হলো। চোখ তুলে বলল, আপনি না সামনে বিয়ে করছেন, তাহলে কেন এসেছেন এখানে? সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, তোকেও তো বলেছি, তুই কেন চাচ্ছিস না আমার বিয়ে হোক? একটা কারণ দেখা, আমি বিয়ে করব না। নূর রাগে ফুঁসতে লাগল। মনে মনে খুব ঝাড়তে লাগলো সাদাফকে। বারবার মনে মনে বলতে লাগলো, কেন আপনি আমার মনে কথা বুঝে নিচ্ছেন না? কেন সবকিছু আমাকে মুখ ফুটে বলতে হবে? আপনিও তো কখনো মুখ ফুটে আমাকে কিছু বলেন না, কিন্তু ঠিকই আমার কাছে আসেন, আমাকে স্পর্শ করেন, আমাকে এইভাবে পা গল করে দেন, কিন্তু নিজে মুখ ফুটে কিছু বলেন না। নূরের ভাবনার মাঝেই সাদাফ নূরকে আবার নিজের কাছে এনে সোজা করে দাঁড় করিয়ে বুকের দিকে ক্রস বেল্ট ঠিক করে দিল। তারপর ধীরে ধীরে বলল, যা আমার তা শুধু দেখার অধিকার আমার। নিজেকে সাবধানে রাখবি, যত্নে রাখবি, ঢেকে রাখবি। অন্য কারো চোখ যেন তোর উপরে না পড়ে। বলেই একটু দূরে সরে বলল, আমি নিচে গাড়ি বের করছি, তাড়াতাড়ি নিচে আয়, আমার যেন আর উপরে আসতে না হয়। সাদাফ বেরিয়ে যেতেই নূর বড় একটি দীর্ঘশ্বাস ছাড়ল। এইমাত্র কি বলে গেল লোকটা? উনার জিনিস মানে? আর ঢেকে রাখবো মানে? আমি কি বাজে ভাবে চলাফেরা করি? উনি এসব কথা বলতে কি বুঝাতে চাইলেন? আর শুধু উনি দেখবেন মানে? হাজারো প্রশ্ন নূরের মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকল। এদিকে সাইমন প্রেজেন্টেশনের জন্য রেডি হয়ে নিচে নামছে। নিচে নেমে কোথাও রিমাকে দেখতে পেল না। নওরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, বড় আম্মু রিমা কোথায়? নওরিন আফরোজ বলল, তুই যখন উপরে গেলি তখনই তো বের হয়ে গেল। বলল নাকি খুব তাড়া আছে, তাই চলে গেল, আজকে তোর সাথে যেতে পারবে না।
সাইমনের মেজাজ গোলমাল হলো, কিন্তু বড় আম্মুর সামনে তার প্রকাশ করতে পারল না। চুপচাপ বলল, ঠিক আছে আমি আসছি, প্রেজেন্টেশন আছে আজকে, আসতে একটু লেট হবে আমার। রান্নাঘরের দিকে তাকিয়ে সাইমন বলল, মা আমি আসছি। প্রেজেন্টেশন আছে, দেরি হবে আমার। বারবার ফোন দিও না ক্লাসে থাকা অবস্থায়। একরাশ বিরক্তি নিয়ে বের হয়ে গেল সাইমন। মনে মনে ভাবল, আজকে খালি বাসায় আসুক, বেশি উড়ছে পাখা দুটো কাটতে হবে, দেখাবো মজা আজকে। নূর যাওয়ার সময় নওরিন আফরোজের হাত থেকে টিফিন বক্সটা নিল। নওরিন আফরোজ দেখল রাগে নূরের মুখ চোখ কেমন লাল হয়ে আছে। স্কুলে যাওয়ার সময় দেরি করাতে চাইল না, তাই কিছু জিজ্ঞেস করল না। বলল, যা, গাড়িতে অপেক্ষা করছে সাদাফ। নূর টিফিন বক্সটা বড় আম্মুর হাত থেকে নিয়ে হনহনিয়ে দরজা দিয়ে হেঁটে বাইরে চলে গেল। নওরিন আফরোজ নূরের দিকে এক নজরে তাকিয়ে রইল। লীলা রহমান, বড় হয়ে যাচ্ছে মেয়েটা। একদিন বিয়ে দিয়ে পরে বাড়িতে পাঠাতে হবে, কিন্তু কেন যেন মেয়েগুলোকে আর বিয়ে দিয়ে পরে বাড়িতে পাঠাতে ইচ্ছা করে না। নিজেরাও তো এসেছিল অন্যের বাড়ি থেকে, এসে তো এই বাড়ির হয়ে গেছে। একসময় তার মেয়েরাও চলে যাবে, কিন্তু মন যে মানতে চায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার রান্নাঘরের দিকে গেল নওরিন আফরোজ। গিয়েই চোখ পড়ল সামিহা বেগমের দিকে। সামিহা বেগম সবজি কাটছিলেন। নওরিন আফরোজ পাশে গিয়ে বললেন, রিমা আর নূর দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, একদিন বিয়ে দিবে ওরা, শ্বশুর বাড়িতে চলে যাবে। ভাবতে কেমন লাগে তাই না রে? মেয়ে দুটোকে তো আমার বাইরে দিতে ইচ্ছা করে না। হ্যাঁ ভাবি, তুমি ভাবছো বাইরে যেতে ইচ্ছা করে না, আমি তো ভাবছি নূর দিনকে দিন যেমন হচ্ছে বেয়ারা, শ্বশুর বাড়িতে গিয়ে না জানি কি হয়, কথা শুনতে হবে। মেয়েকে কিছুই শিখায়নি বলবে। অথচ বাপ চাচার জন্য কিছুই শিখাতে পারি না, কিছু বলতে গেলেই দোষ হয়ে যায়। সব শ্বশুরবাড়ি তো আর আমাদের মতো হবে না, তাই না বল? হাতে ধরে শিখিয়ে দিবে, ভুল হলে মাফ করে দিবে। সব সময় তো আর এমন হয় না। খুব চিন্তা হয় জানো। ও যেরকম কথায় কথায় রাগ করে, ছ্যান ছ্যান করে, খেতে চায় না, শ্বশুর বাড়িতে গিয়েও তো না খেয়ে বসে থাকবে। কেউ কি আমাদের মতো জোর করে খাওয়াবে ওকে? রিমাটা তাও অনেক ম্যাচিউর, নিজের কাজ ওগুলো নিজে করতে পারে। সাইমনের কাজ ওগুলো দেখো না, সব সুন্দর করে গুছিয়ে করে দেয়, আমার তো কোন টেনশনই করতে হয় না। এই যে সাইমনের কাপড়চোপড় এইটা সেটা সবকিছু তো গুছিয়ে রাখে রিমা। মেয়েটা খুব সংসারী মেয়ে। খুব ভালো লাগে আমার এই রিমাকে দেখলে, ওকে নিয়ে অ্যাটলিস্ট আর যাই হোক শ্বশুরবাড়ি থেকে কথা শুনতে হবে না। টেনশন তো হচ্ছে আমারে বুইদ্ধু মেয়েটাকে নিয়ে। কথায় কথায় শুধু গাল ফুলিয়ে বসে থাকে, না খেয়ে বসে থাকে। নওরিন আফরোজ সামিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা এমনও তো হতে পারে ওকে বাসায় রেখে দেওয়া যায়। সামিহা বেগম অবাক হয়ে গেলেন। বললেন, কি করে বাসায় রাখব? মেয়ে হয়ে জন্মেছে, বিয়ে তো দিতেই হবে। এমন একটা জামাই যদি পেতাম, হয় আমার মেয়ের জন্য মেয়ের মতো হয়ে যেত, আর না হলে আমার মেয়ে জামাইয়ের ভয়ে জামাইয়ের মতো হয়ে যেত। হলেই হেসে ফেললেন সামিহা বেগম। নওরিন আফরোজ দীর্ঘশ্বাস ছাড়ল। মনের কথা মনে রাখল, মুখ ফুটে আর কিছু বলল না। আগে নিজে ভাববে, তারপর কথা বলবে। সাদাফ তো বলল কাকে যেন বিয়ে করতে চায়। ছেলের পছন্দ তো দেখতে হবে। নওরিন আফরোজ নিজেদের কাজে মনোযোগী হল। এদিকে সাদাফ গাড়িতে বসে অপেক্ষা করছে নূরের জন্য। নূর এসে হনহনিয়ে গাড়ির পিছনের সিটের দরজা খুলে বসে পড়ল। সাদাফ অবাক হয়ে গেল নূরের কাণ্ড দেখে। সাথে সাথে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে বলল, কি হলো এটা? তুই পিছনে বসলি কেন? আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? চুপচাপ সামনে আয় বলছি। নূর বলল, না আমি সামনে বসব না। আপনি তো কয়দিন পর বিয়ে করবেন, সামনে আপনার বউকে বসান। অন্যের জায়গা নেওয়ার আমার কোন ইচ্ছা নেই। সাদাফ সামনের দিকে তাকিয়ে মুচকি হাসল। আঙ্গুল দিয়ে কপাল একটু চুলকাতে চুলকাতে বলল, সেটা না হয় যখন হবে তখন দেখা যাবে, এখন তুই সামনে আয়। কোম্পানি দে। তাড়াতাড়ি আয় বলছি, আমার দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে। নূর বলল, আমি যাব না সামনে। আমি পিছনে বসব। সাদাফ বলল, তুই ভালোমতো সামনে আসবি নাকি আমার পিছনে আসতে হবে? নূর বলল, বলেছে তো একবার আমি সামনে যাব না। আমি পেছনেই বসব। সাদাফ চুপচাপ গাড়ির দরজা খুলে বের হয়ে সাথে সাথে পিছনে দরজা খুলে যেই মাথা ঢুকিয়ে দিল, নূর ভয় সিটের মধ্যেই আধশোয়া হয়ে পড়ে গেল।
সাদাফ নূরের উপরে ভর না দিয়েই দুহাত দুপাশে দিয়ে নূরের উপরে ঝুঁকে বলল, তুই কি এখন উঠে চুপচাপ সামনে যাবি নাকি আমার আরো কিছু করতে হবে? আর কিছু মানে? ভয়ে ভয়ে জানতে চাইল নূর। বুঝতে পারছিস নাকি? ঘোর লাগা কণ্ঠে বলল সাদাফ। বলেই নূরের গালে হাত রাখল। আঙুল দিয়ে গালে স্লাইড করতে করতে বলল, তোকে দেখলেই আমার এমন লাগে কেন নূর? নূর বলল, কেমন লাগে? এই তোকে বুকে নিয়ে আদর করতে ইচ্ছে হচ্ছে। ঠোঁট দুটো ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। তোকে এলোমেলো করে দিতে ইচ্ছে করছে। তোকে একটু গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে নূর। বলেই নূরের ঠোঁটের দিকে হালকা ঝুঁকতেই নূর চোখ বন্ধ করে ফেলল। সাদাফ মুচকি মুচকি হাসছে নূরের ভয় পাওয়া দেখে। নূর ভয় পেয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে আসল। নিজের চোখের সামনে এত সামনে সাদাবকে দেখে বারবার নিজের উপরে খেই হারিয়ে ফেলে নূর। তারপর আমতা আমতা করে বলল, কিছু করতে হবে না, আমি সামনে যাচ্ছি। আমার উপর থেকে সরুন। আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? জানতে চাইল সাদাফ। নূর চুপচাপ শুয়ে রইল। সাদাফ ধীরে ধীরে নূরের উপর থেকে উঠে দরজা ঠিকমতো খুলে দিল, বলল, সামনে আয়। নূর চুপচাপ উঠে বসল। অফিসে বসে আছেন হুমায়ুন রহমান, কিছু একটা ভাবছেন। ফজলুর রহমান একটি ফাইল দেখছিল। হঠাৎ হুমায়ুন রহমান বলল, শুনলি তো সাদাফ বিয়ে করতে চাইছে? ফজলুর রহমান মাথা তুলে তাকালেন। তারপর বলেন, হ্যাঁ, ছেলে বড় হয়েছে, বিয়ে তো করতে চাইবেই। আমাদেরই ভাবা উচিত ছিল, তা না করে নিজেরা বসে রইলাম। ছেলের মুখ ফুটে বলতে হলো। নীলা রহমান, ভাইয়া একটা জিনিস খেয়াল করেছ? ও বলল, পাত্রীকে আমরা ছোটবেলা থেকে চিনি। তখন কথাটা ধরিনি। কে হতে পারে যাকে আমরা ছোটবেলা থেকে চিনি? হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন। তারপর একটু আমতা আমতা করে বললেন, আচ্ছা, পাত্রী যদি তোর খুব চেনা হয় তাহলে কেমন হবে? ফজলুর রহমান বললেন, ভালোই হবে, চেনা জানা মধ্যে হলে তো ভালো, আর নতুন করে চেনা জানা করতে হবে না। সবকিছু আগে থেকেই বোঝ পড়া হয়ে থাকবে। আমি তো আমার আশেপাশে বিয়ের উপযুক্ত এরকম কোন মেয়েকে দেখি না ভাইয়া, যাকে আমি ছোটবেলা থেকে চিনি। হুমায়ুন রহমান চুপ করে রইলেন, আর কিছু বললেন না। বললেন, সেটা হয়তো সাদাফ জানে, হয়তো আমাদের মাথায় এখন আসছে না, মেয়েটা হয়তো আমাদের খুবই পরিচিত। তারপর কি মনে করে যেন বলল, আচ্ছা, আমাদের মেয়ে দুটো তো বড় হচ্ছে, ওদেরও তো বিয়ে দিতে হবে। নূরকে নিয়ে তোর কি চিন্তা ভাবনা? ফজলুর রহমান চট করে তাকালেন ভাইয়ের দিকে, তারপর বললেন, এখনো তো ও ছোট ভাইয়া, ওকে নিয়ে আর কি চিন্তা করব? তার আগে তো রিমা পড়াটা শেষ হলে বিয়ে দিব, তারপর নূরকে নিয়ে চিন্তা। রিমা তো লেখাপড়ার জন্য অনেক সিরিয়াস, এজন্য ওর লেখাপড়া আরেকটু এগুনোর পর ভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে উঠলে বিয়ের কথা চিন্তা করব। কিন্তু নূর তো আবার লেখাপড়া বেশি একটা করতে চায় না। তাই জিজ্ঞেস করলাম, নূরকে নিয়ে তোর কোন প্ল্যান আছে কিনা? আমি তো বড় বাবা হিসেবেই নূরকে বাহিরে দিতে রাজি না, তুই তো ওর নিজের বাবা, তাই জিজ্ঞেস করলাম। ফজলুর রহমান হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললেন, নিজের বাবা বলে কি ভাইয়া? আমার চেয়ে বেশি অধিকার নূরের উপরে তোমার, কারণ নূর তোমাকে সবার আগে বাবা বলে ডেকেছিল, মনে নেই তোমার? হুমায়ুন রহমান হাসল। বলল, হ্যাঁ, সর্বপ্রথম ও আমাকে বাবা বলে ডেকেছিল। তারপর ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, সাদাফ যে ছোটবেলা তোর কাছ থেকে নূরকে চেয়ে নিয়ে গিয়েছিল, মনে আছে তোর? এখন বিয়ে দিতে গেলে যদি বলে না, বিয়ে দিবে না, ওর কাছে রেখে দিবে, তখন? ফজলুর রহমান খুব হাসলেন, মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা। যেদিন সাদাফের কোলে দিয়ে বলেছিলেন প্রমিস করে, হ্যাঁ, এখন থেকে নূর তোর। তাই বললে, হ্যাঁ ভাইয়া, ছোটবেলা তো দিয়েছিলাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন কি আর এসব মনে আছে? আর তাছাড়া বিয়ে তো একদিন দিতেই হবে, কি করব বলো? হুমায়ুন রহমান আমতা আমতা করছে। ফজলুর রহমান খেয়াল করল। তারপর জিজ্ঞেস করল, ভাইয়া, তুমি কি আসলে কিছু বলতে চাচ্ছ? হুমায়ুন রহমান সাহস করে বলল, যদি সাদাফ এখনো তোর কাছে নূরকে চেয়ে বসে? আজও কি নূরকে ওর হাতে দিয়ে প্রমিস করে বলবি এখন থেকে নূর সাদাফের? ছোটবেলা যে পুতুলটাকে তোর কাছ থেকে চেয়ে নিয়েছিল, তোর কাছে প্রমিস করিয়েছিল, বড় হওয়ার পর যদি তোকে বলে সে প্রমিস রক্ষা করতে এই পুতুলটাকে ওকে দিয়ে দিতে, তখন কি করবি তুই? ফজলুর রহমান নির্বাক হয়ে গেলেন। অবাক হতেও যেন ভুলে গেলেন।
চোখের পলক না ফেলেই তাকিয়ে রইল হুমায়ুন রহমানের দিকে। রাত 11টা, সবাই যার যার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের রুমে শুতে চলে গেছে। সবাই যার যার নিজের ভাবনা চিন্তায় ব্যস্ত। নরিন আফরোজ ব্যস্ত নিজের চিন্তায়, হুমায়ুন রহমান ব্যস্ত নিজে চিন্তায়, ফজলুর রহমান ব্যস্ত ভাই কি কথার ইঙ্গিত দিল সেটা নিয়ে, সাইমনরিমা ব্যস্ত নিজেদের মধ্যে এন্ড ঝামেলা নিয়ে। এদিকে নূর ভাবছে সাদাফ ভাই বিয়ে করতে চায়, তাহলে ওর সাথে কি? এদিকে সাদাফ ভাবছে নূর কবে বড় হবে। সবাই চুপচাপ খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। সাইমনও তাই। সাইমনের আজকে মেজাজ অনেক গরম, জানে না কেন এরকম করছে রিমা। নীলা রহমান ঠিকমতো কথা বলে না, ফোন দিলে ফোন ধরে কোনোমতে হ্যালো বলে কথা শুনে রেখে দেয়। সাইমন আর কোনোভাবেই বুঝে উঠতে পারছে না কি এমন হয়েছে রিমার সাথে, রিমা এরকম করছে। আজকে এর একটা হ্যাস্তন্যস্ত করেই ছাড়বে সাইমন। এদিকে নূর নিজের রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলো সাদাফের বলা কথাগুলো। সকালবেলা স্কুল যাওয়ার সময় যখন বলছিল গভীরভাবে ছুঁয়ে দিতে চায়, বারবার একটি কথা কানে বাজছে নূরের। ভাবছে আসলেই যদি সাবা আপুকে ভালোবাসে বিয়ে করতে চায় তাহলে কেন শুধু শুধু নূরের সাথে এরকম করে। নূরের আজকে এই প্রশ্নের জবাব দিতে হবে সাদাফ ভাইকে। অবশ্যই দিতে হবে, যত যাই করুক আজকে নূর কোনোভাবে ভয় পাবে না, পটবে না। তাই নূর হাতে তেলের বাটিটা নিয়ে নিল, যদি বলে কেন এসেছিস বলবে তেল মালিশ করে দিতে। কিন্তু নূরের প্ল্যান অন্য কিছু। নূর জানতে চায় যদি আপুর সাথে ভালোবাসা সম্পর্ক থাকে তাহলে অবশ্যই উনার মোবাইলে কিছু পাওয়া যাবে। আজকে তেল দেওয়ার বাহানায় ওনার মোবাইল চেক করবে নূর। যদি ধরা খেয়ে যায় তাহলে বলবে মাথায় তেল মালিশ করে দিতে এসেছি। নূর চুপি চুপি ধীর পায়ে চলে এলো সাদাফের রুমের বাইরে। সাদাফ রুমের দরজা লাগিয়ে ঘুমায়নি, দরজা চাপানো। ভিতরে ড্রিমলাইটে আলো জ্বলছে। সাদাফ ঠকি টের পেল নূর এসেছে। নূরের গায়ের জনসন বেবি পাউডারের গন্ধ শুনে বুঝতে পারে বলদিটা এসেছে। তাই ভাবল নূর যে কাজে এসেছে ওকে করতে দেওয়া যাক। চোখ বন্ধ বন্ধ করে বিছানায় শুয়ে রইল সাদাফ। নূর দরজা লাগিয়ে দিল রুমের ভিতর ঢুকেই। তারপর এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত জিনিসটি। তেলের বাটিটা টেবিলে রেখে দেখল শিওরের পাশে বালিশের কাছে মোবাইলটি আছে। হঠাৎ একটি নোটিফিকেশন আসলো। নূরের মন কু গাইল, নিশ্চয় সাবা আপু কোন মেসেজ করেছে। নূর এগিয়ে গেল ধীরে ধীরে সাদাফের শিওরের পাশে। সাদাফের ঠিক অপোজিট পাশে মোবাইলটা। মাথার কাছে দাঁড়িয়ে নূর ভালো করে খেয়াল করল সাদাফ ঘুমিয়েছে কিনা। আঙ্গুল নিয়ে নাকের কাছে নিয়ে গেল। দেখল হ্যাঁ, নিঃশ্বাস ভারী, তার মানে ঘুমাচ্ছে। নূর আস্তে আস্তে সাদাফকে পাশ কাটিয়ে খাটের উপরে এক হাঁটুতে ভর দিয়ে মাথার কাছ থেকে মোবাইলটা চুপচাপ নিয়ে নিল। নিয়ে ওইভাবেই শিয়েরের পাশে বসে মোবাইল দেখতে লাগলো। একটু আগে একটা নোটিফিকেশন এসেছিল কিন্তু এখন মোবাইলে পাসওয়ার্ড জানা নেই, তাই খুলতে পারছে না। অনেক চেষ্টা করছে। জন্মদিনে তারিখ দিল কাজ হচ্ছে না, জন্মসাল দিল কাজ হচ্ছে না, ফোন নাম্বার দিল কাজ হচ্ছে না। কোন কিছুতেই কোন কাজ হচ্ছে না। অনেকক্ষণ ধরে টিপি করার পর রক্ত হয়ে গেল নূর। কোনোভাবেই কাজ হচ্ছে না, মুখ দিয়ে বের হয়ে গেল ধাত কি একটা, বালের পাসওয়ার্ড দিয়েছে, খুলতে পারছি না। নূরের মুখে এইরকম লি শুনে সাদাফ বোকা বনে গেল। কি ভেবেছিল আর কি বের হলো নূর। একা একা তাহলে এরকম লিগালাজ করে নিজে নিজে, আর সবাই আমরা ভাবি তোকে ভদ্র মনে করি। মনে মনে হাসল সাদাফ। নূর বাচ্চাদের মতো মোবাইলটা ঝাঁকাতে লাগলো। সাদাফের আর সহ্য হচ্ছিল না। খাট কাঁপছিল নূরের ঝাঁকিতে। এদিকে নূরের বারবার ঝাঁকিতে সাদাফের গা কেঁপে উঠছে। সাদাফের গায়ের সাথে একবারে মিশে ছিল নূর। এমনিতে নূরের বেবি পাউডারের গন্ধে সাদাফের যেন নেশা লেগে গেছে। তার উপরে মেয়েটা এভাবে কাঁপছে, বাধ্য হয়ে মাথা তুলল সাদাফ। তুলে বলল, কি শুরু করেছিস? নূরের হাত থেকে সাথে সাথে মোবাইলটা পড়ে গেল বিছানায় সাদাফের পিঠের উপরে। তারপর সাদাফ কোনোমতে মোবাইলটা সরিয়ে উপর হয়ে শুয়ে বলল, কি সমস্যা, প্রতিদিন রাতে আমার রুমে কি করিস তুই? নূর বলল, কই কিছু না তো। আমি তো তেল দিতে এসেছি আপনাকে। সাদাফ দুষ্টব অঙ্গিতে নূরের দিকে তাকিয়ে বলল, তাই আমাকে তেল দিতে এসেছিস? তা কই তোর তেল? নূর আমতা আমতা করে বলল, ওই তো কোথায় যেন একটা রাখলাম।
সাদাফ সাথে সাথে নূরের এক হাত ধরে এক ঝাটকা দিয়ে বিছানায় ফেলে নূরের উপরে শুয়ে বলল, তা কোথায় তেল দিতে এসেছিস আমাকে? নূর ধীরে ধীরে বলল, শরীরে না না মাথায়। কিন্তু আজকে তো মাথায় ব্যথা নাই। ব্যথা তো আজকে অন্য জায়গায়। তুই শিওর যেখানে ব্যথা সেখানে তেল গিয়ে দিবি? নূরের হাত বিছানায় চেপে ধরে কানে কানে ফিসফিস করে কথাগুলো বলল সাদাফ। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। নূরের নাকের কাছে সাদাফের পুরু শালি একটা গন্ধ আসছে। পুরো রুমে বিছানা সেই গন্ধ পাচ্ছে নূর। যেন নিজেকে মাতাল মাতাল লাগছে। কোনোভাবে সহ্য করতে পারছে না। দুই হাত দিয়ে খামচে ধরার চেষ্টা করছে বিছানা চাদর, কিন্তু সাদাফ নূরের হাত চেপে ধরে আছে। সাদাফ নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সত্যি করে বল আমার রুমে কেন এসেছিস, না হলে আজকে বের হতে দিব না। এইভাবেই রাতভর আমার কোলবালিশ হয়ে আমার নিচে শুয়ে থাকবি। নূর কোন মতে আমতা আমতা করে কান্না কান্না কণ্ঠে বলল, সত্যি করে বলছি, তেল তেল মালিশ করে দিতে এসেছি। ওই তো সামনে টেবিলে রেখেছি, মাথা ঘুরিয়ে দেখুন প্লিজ, আমাকে যেতে দিন। আমি তেল মালিশ করে দিয়েই চলে যাব, সত্যি করে বলছি। সাদাফ নূরের কান্না মাখা কথা শুনে মনে মনে হাসল। তারপর বলল, বিশ্বাস আর তোকে? গভীর রাতে তুই আমার রুমে এসেছিস, না জানি তোর উদ্দেশ্য কি ছিল। এখন হাতে নাতে ধরা খেয়ে গেছিস, আর 1 মিনিট আমার মোবাইল দিয়ে তুই কি করছিলি? এত রাতে তুই আমার মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়েছিলি কেন? আমি ঘুমিয়ে গেলে নিশ্চয় আমার মোবাইল দিয়ে কিছু একটা করতি, তুই সত্যি করে বল কি করতি? বলেই নূরের আরো কাছে ঝুঁকে এসে কানের লতিতে নাক ঘষতে লাগল। নূর যেন আর শ্বাস নিতে পারছিল না। সাদাফের এই আচরণে নূরের চোখ আবেশে বুঝে আসছিল। কোনোমতে কাপা কাপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি তেল মালিশ করে দিতে এসেছিলাম, সত্যি করে বলছি। আর না বলে রুমে আসব না। সত্যি সত্যি এবারের মতো মাফ করে দিন। সাদাফ বলল, তুই এর আগের বার আমার কাছে এভাবে মাফ চেয়েছিলি। বলেছিলি অনুমতি ছাড়া রুমে আসবি না, আজকেও এসেছিস, এর শাস্তি তো তোকে পেতে হবে। কিন্তু ভাবছি তোকে আজকে কি শাস্তি দেওয়া যায়। একটু অভিনব শাস্তি দেওয়া দরকার, কি বলিস? নূর ভয়ের সাথে সাথে চোখ খুলে ফেলল। নূর চোখ খোলার সাথে সাথে সাদাফ নূরের ঠোঁটে আলতো করে একটু চুমু খেয়ে বসল। নূর যেন জমে গেল বরফের ন্যায়। শরীরের রতগুলো জমাট বেঁধে গেল। আর নড়াচড়া করছে না। নূরের 2 হাত চেপে রেখে আরেক হাত নূরের কোমরে হাত বুলিয়ে দিচ্ছে। আর বলছে, কি শাস্তি দেব তোকে আজ বল। নূর কিছু বলবে তার আগেই সাদাফ নূরকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তারপর নূর চোখ খুলতেই নূরকে সাথে সাথে কোলে তুলে নিল। নূর বলল, কি হলো, কোলে তুলে নিলেন কেন? কি করবেন, আমাকে কি ফেলে দিবেন কোল থেকে? সাদাফ হাসতে হাসতে নূরকে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমের ভিতরে ঢুকেই নূর কোল থেকে নামার জন্য ছুটাছুটি করতে লাগলে নূরকে শক্ত করে ধরে পানির ট্যাপ ছেড়ে দিল। নূর ঠান্ডায় জমে গেল, সাথে সাথে সাদাফকে জড়িয়ে ধরল। সাদাফ নূরকে জড়িয়ে ধরা অবস্থায় নূরে কানে কানে বলল, যে আগুন আমার ভিতরে জ্বালিয়েছিস আমি অরছি, আমার মাথা এখন ঠান্ডা করতে হবে। তাহলে তোকেও এখন ভিজিয়ে ঠান্ডা করব আমি। এত রাতে ঠান্ডায় একা আমি কষ্ট করব কেন? তুইও কষ্ট করবি, কারণ তুই এসেছিস আমার ঘরে। বলেই নূরকে কোল থেকে নামিয়ে দেয়ালের সাথে চেপে ধরে দুজনে ভিজতে লাগল। নূরের সারা শরীর ভিজে জুবুথুবু অবস্থা। সাদাফের চুল নাক গাল চুইয়ে চুইয়ে পানি পড়ছে নূরের কপালে গালে সারা শরীরে। নূর উপরে তাকাতে পারছে না। হঠাৎ করে একরাশ লজ্জা জেগে ধরেছে নূরকে। সাদাব নেশা ধরা চোখে তাকালো নূরের দিকে। সাদা জামা পরে থাকায় ভেতরের মোটামুটি সব কিছু দৃশ্যমান ভিজে যাওয়ার জন্য তাড়াহুড়া করে বিছানা থেকে জোরপূর্বক কোলে করে নূরকে ওয়াশরুম পর্যন্ত টেনে আনায়, কোথাও হয়তো গায়ের ওড়নাটা পড়ে গিয়েছে। সাদাফের চোখ দুটো গিয়ে ঠেকল নূরের বক্ষোপানে, যা খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার দরুন উঠানামা করছে। সাদাফ 2 হাত দেয়ালে চেপে ধরে কোনোমতে নিজেকে সংযত রাখার চেষ্টা করছে। কোথায় মাথায় পানি ঢেলে একটু মাথা ঠান্ডা করতে এসেছিল সাদাফ, কিন্তু এই মেয়ে ঠান্ডা পানির মধ্যেও সাদাফের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাদাফের ভিতরের জ্বলন। নূরকে বোঝাতে পারছে না, নিজেকে সংযত রাখতে পারছে না। এর মধ্যেই ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেল নূরের। তারপরও কোনোমতে চোখ খুলে 2 হাত বুকে আড়াআড়ি করে রেখে বলল, আপনি কি আমাকে ভালোবাসে না? সাদাফ এমনি জ্বলছে।
তার উপর নূরের এই প্রশ্ন। সাদাফ ধীরে ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে নূরের কানে কানে ফিসফিস করে বলল, ভালবাসলে কি করবি আর না বাসলে কি করবি? এদিকে সাইমন অপেক্ষা করছে কখন রিমার কাছে জিজ্ঞেস করবে, তাই রিমাকে ফোন দিল। রিমা ফোন ধরছে না, আরো বিরক্ত হচ্ছে সাইমন। বাধ্য হয়ে রিমা রুমের দিকে হন নিয়ে হেঁটে গেল সাইমন। রিমা দরজা লাগিয়ে শুয়েছে আজ। সাইমন বারবার নক করছে। সাইমন বাহিরে দাঁড়িয়ে আছে কিন্তু দরজা খুলছে না রিমা। সাইমন বাধ্য হয়ে বলল, তুই যদি এবার দরজা না খুলিস আমি আরো জোরে জোরে নক করব। রিমা বাধ্য হয়ে দরজা খুলে দিল। সাইমন সাথে সাথে রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। রিমা বলল, দরজা লাগালে কেন, সবাই কি মনে করবে? খোলো এক্ষুনি। বলে যেই না রিমা দরজা খুলতে যাবে তার আগে সাইমন রিমার হাত দুটো ধরে দেয়ালের সাথে চেপে ধরল। যা জানতে চেয়েছি উত্তর দিবেন। আজকে আপনাকে উত্তর দিতেই হবে, না হলে আমি এখান থেকে এক পাও নড়ব না, বলল নূর। সাদাফ মুচকি হেসে নূরের থুতনিতে ধরে মুখটা উপরের দিকে তুলল। সাদাফের মুখ ধুয়ে ধুয়ে পানি পড়ছে নূরের মুখের উপরে। সাদাফ ঘোর লাগা কণ্ঠে বলল, তুই শিওর উত্তর না দিলে তুই সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না? বোকা নূর বুঝতে পারল না সাদাফের কথার অন্তর্নিহিত অর্থ। বলল, হ্যাঁ বলেছি তো, এক পাও নড়ব না। সাদাফ দুষ্টুমি করে নূরকে ভয় দেখানোর জন্য সাথে সাথে ওয়াশরুমে দরজা লাগিয়ে দিল। নূর সাথে সাথে বলে উঠল, কি করছেন, দরজা লাগাচ্ছেন কেন? সাদাফ বলল, যেহেতু লম্বা সময় এখানে থাকবে তাই ভাবলাম দরজা লাগিয়ে দেই, কখন কি ঘটে যায় বাহিরে থেকে যেন কেউ টের না পায়। লীলা রহমান। আর তোর লজ্জা না থাকতে পারে আমার আছে। সাদাফ এবার যেন একটু সিরিয়াস হলো। নূরের দিকে তাকিয়ে বলল, নূর তুই কেন চাস না আমি বিয়ে করি বল? নূর ওইভাবেই দুই হাত বুকে আড়াআড়ি করে বেঁধে আমতা আমতা করে বলল, আগে আমার প্রশ্নের উত্তর দিন, আমাকে ভালোবাসেন নাকি বাসেন না? যদি সাবা আপুকে বিয়ে করবেন তাকে ভালোবাসেন তাহলে আমার সাথে এসব কেন করেন? আজকে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। সাদাফ বলল, তার আগেও আমি তোকে একটি প্রশ্ন করেছিলাম, কেন তুই আমাকে অন্যান্য কাজিনদের মতো বা ভাইয়ের নজরে দেখিস না? কেন আমি তোর সাথে এসব করার পরও তুই আমার নামে কারো কাছে নালিশ করিস না? কেন আমার অন্য কারো সাথে বিয়ে হবে মানতে পারছিস না? তুই কি অনুভব করিস আমাকে নিয়ে? আমার স্পর্শ তোর জঘন্য লাগে না কেন? একটা মেয়ে কার স্পর্শে শিহরিত হয় জানিস? বলেছিলাম তুই তোর নিজের মনকে প্রশ্ন কর। উত্তর পেয়েছিস নূর? ঘোর লাগা কণ্ঠে জানতে চাইল সাদাফ। নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে। নূর ভিতরে ভিতরে জানে উত্তর পেয়ে গেছে কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। কেন লোকটি বুঝে নিচ্ছে না, এত কিছু বুঝে এত বয়স হয়েছে নূর একটা ছোট্ট মানুষ, কেন ওর মনের কথা বুঝতে পারে না সাদাফ ভাই? নূরের খুব অভিমান হচ্ছে। এই যে নূর সাদাফের সবকিছুতেই এত অধিকার খাটায়, এটা কি সাদাফ ভাই বুঝতে পারে না? অভিমান হচ্ছে, বড্ড অভিমান হচ্ছে। কথা বলবে না নূর সাদাফের সাথে। ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল নূর। ও একটা ছোট্ট মেয়ে, ওকে কেন মুখ ফুটে বলতে হবে ভালোবাসি, উনি কি একটু বলতে পারে না? নূরের বুঝি ভালোবাসি বলতে লজ্জা লাগে না? নূর কি এতটাই নিরলজ্জ মনে মনে ভাবতে লাগলো নূর। সাদাফ দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে তাকিয়ে রইল নূরের দিকে। এদিকে রুমে দরজা লাগিয়েই দেয়ালের সাথে চেপে ধরল সাইমন রিমাকে। রিমা বলল, কি করছো, কেউ দেখলে কি বলবে? সাইমন বলল, আগে আমার প্রশ্নের উত্তর দে ভদ্র মানুষের মতো। তুই আমার ফোন কল এড়িয়ে চলছিস, আমাকে এড়িয়ে চলছিস, কি করেছি আমি? তোর সাথে আমার কিছু হয়নি যতদূর আমার মনে পড়ে। গাজীপুর থেকে আসার পর এমন কি হয়ে গেল? কেন তুই এমন মনে করছিস, কেন উত্তর দিচ্ছিস না? কেন আমার আশেপাশে তোকে দেখি না, কেন আমার সবকিছু তুই গুছিয়ে দেস না এখন? গের বসে রিমার হাত দুটো চেপে ধরে কথাগুলো বলল সাইমন। রিমা রাগে ভে বলল, পারবো না আমি। আমার ঠেকা পড়েনি তোমার এসব করার জন্য। যাও বিয়ে কর, গার্লফ্রেন্ড আছে তাকে দিয়ে করাও। সাইমন অবাক হয়ে গেল, বিয়ে করবে, গার্লফ্রেন্ড আছে? কি বলছে মেয়েটা? গার্লফ্রেন্ড কোত্থেকে পেল, আর বিয়েই বা কিভাবে হবে যেখানে এখনো সাদাফ ভাইয়ের বিয়ে হয়নি? সেখানে সাইমনের তো বিয়ের বয়স হয়নি।
অবাক হয়ে বলল, কার গার্লফ্রেন্ড? কিসের বিয়ে? কি আবোল তাবোল কথা বলছিস? গার্লফ্রেন্ড কোত্থেকে পাবো? আর তোকে কে বলল আমার বিয়ে, আমার গার্লফ্রেন্ড আছে? হাওয়ায় হাওয়ায় কথা ভাসে, আমি তো কোনোদিনও তোকে মুখে এ কথা বলিনি। নীলা রহমান, লেখিকা। রিমা এবার সজোরে একটি ধাক্কা লাগালো সাইমনকে। বললে, এত কিছু আমি শুনতে চাই না, রুম থেকে বের হও। সবাই দেখলে খুব খারাপ হয়ে যাবে, এক্ষুনি যাও। বলে যেই বিছানার দিকে যাবে অমনি সাইমন আবার রিমাকে হাত ধরে হ্যাঁচকা টানে নিজের বুকের সাথে লাগিয়ে বলল, বড্ড বেশি বেড়েছিস কিন্তু রিমা। আমার কিন্তু ধৈর্যের সীমা আছে, সীমা অতিক্রম করবি না। রিমা রাগে সহিসিয়ে বলল, অতিক্রম করলে কি করবে? যাও, করলাম অতিক্রম, এক্ষুনি বের হও আমার রুম থেকে। সাইমন অপলক তাকিয়ে রইল রিমার দিকে। কোনোভাবে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। করে ফেলল অদ্ভুত এক কাজ। সাথে সাথে করে ধরল রিমার ঠোঁট। শরীরের যত ক্ষোভ, যত রাগ সব যেন ঝেড়ে ফেলতে লাগলো রিমার ঠোঁটের উপর। রিমা সাথে সাথে যেন পাথর হয়ে গেল। দুই হাত দিয়ে আঁকড়ে ধরল সাইমনের শার্টের কলার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করল কিন্তু সাইমন শক্তির সাথে পেরে উঠল না রিমা। সাইমন রিমার মাথার পিছনে চুল আঁকড়ে ধরে নিজের মর্জি চালাতে লাগল। ঠিক 1 মিনিট ধরে চুমু খেল সাইমন। 1 মিনিট পর ধীরে ধীরে রিমাকে ছেড়ে দিলে রিমা কিছুটা সময় নিল ধাতস্থ হওয়ার। সাইমন তাকিয়ে আছে রিমার দিকে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো সাইমনের উপরে অত্যাচার, চড়থা পোপর ঘুষি, একটাও যেন থেমে নেই। রিমা একনাগারে বলতে লাগলো, বাইরে লু ওচামি করবি, গার্লফ্রেন্ড আছে, বাসায় বিয়ে করবি, তোর এত বড় সাহস হলো কেন? তুই আমাকে চুমু খেলি শয়তান। সাইমন যেন অবাক হওয়া ভুলে গেল। এক, রিমা ওকে তুই করে বলছে, দ্বিতীয়ত এত ছোট হওয়া সত্ত্বেও বয়সে চড়থা পোপর ঘুষিমা রতে মারতে সাইমনকে নিয়ে বিছানায় ফেলে দিল। নীলা রহমান সাইমনের উপর চড়ে কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোর এত বড় সাহস কেন? তুই বাইরে প্রেম করে বেড়াস আর আমার ঠোঁটে চুমু খেলি? আমার জীবনে প্রথম চুমুটা এখন ফিরত দে, ফেরত দে চুমু। শয়তানের বাচ্চা বলতে গিয়েও আবার থেমে গেল রিমা। সাইমন এক দৃষ্টিতে তাকিয়ে রইল রিমার দিকে। রিমার হাত দুটো চেপে ধরে রেখেছে সাইমন। কিছুক্ষণ আগেই রিমা বারবার এভাবে আক্রমণ করাই রিমাকে বিছানায় ফেলে দিয়ে রিমার উপরে হালকা ঝুঁকে হাত দুটো বিছানা চেপে ধরে রেখেছে সাইমন। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, মেয়ে রে ফেলবি? তোকে তো আমি সহজ সরল মেয়ে মনে করেছিলাম, তুই তো পুরো একটা কিনি। আর চুমু খেয়েছি, চুমু এখন কিভাবে ফেরত দিব আমি? ঠিক আছে, তারপরও তোর যেহেতু ফেরত লাগবে চুমু, ফেরত যা, এখনই দিয়ে দিচ্ছি। তুইও কি মনে রাখবি আমি কোনোদিন কারো কাছে ঋণী থাকি না, তোর কাছে ঋণী থাকব না। বলেই সাথে সাথে আবার রিমার ঠোঁট আঁকড়ে ধরল সাইমন। কষে একটা চুমু খেয়ে রিমাকে ছেড়ে দিল। রিমা যেন অবাক হতো ভুলে গেল। ফিরতো দিতে বলেছিল কি মহাভুলটাই না করেছে গের মাথায় রিমা। ও তো আরও এই সুযোগে আরও একটা খেয়ে বসল। রিমা এবার ভা ভা করে কেঁদে দিল, বলল, তুই আমাকে আবার চুমু খেলি? সাইমন এবার রিমার কানের কাছে ফিসফিস করে বলল, একদম কান্না করবি না, সবাই শুনে ফেলবে। আর সাহসের কি আছে এখানে? চুমু খেয়েছি 101 বার, খাবো যখন আমার ইচ্ছা হবে তখন আমি খাবো। তোর সাথে তো আমি কথা বলতে এসেছিলাম, বারবার সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, তুই একটিও গ্রহণ করিসনি। আর আমার কোন গার্লফ্রেন্ড নেই, আর সুদূর ভবিষ্যতে আমার কোন বিয়ে হচ্ছে না, তবে এতটুকু শিওর থাক, আমার সব কাজ তোকেই করতে হবে। তুই আগে করেছিস, তাহলে এখন থেকে তোকেই করতে হবে। যদি খালি একবার বলিস তুই কাজ করতে পারবি না, তাহলে এইভাবেই তোর উপরে চুমুর বৃষ্টি হবে। বিছানায় শুয়ে আছে হুমায়ুন রহমান ও নওরিন আফরোজ। হুমায়ুন রহমান ভাবছেন ছেলের কথা। বিছানায় এপাশ ওপাশ করছেন, ঘুমাতে পারছেন না। নওরিন আফরোজ আমতা আমতা করে বলল, জেগে আছেন? একটি কথা বলতে চাইছিলাম। হুমায়ুন রহমান এমনি জেগে ছিল তাই বলল, হ্যাঁ বলো, তুমি ঘুমাওনি কেন? নওরিন আফরোজ বলল, আপনিও তো ঘুমাননি। আচ্ছা, আপনার সাথে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিলাম, জানি না কিভাবে বলবো। ভ ভ লাগছে, অভয় দিলে বলতাম। এত ভনিতা করে তো কখনো অনুমতি নিয়ে কথা বলনি আমার সাথে? আজ এমন কি হলো শুনি? বলল হুমায়ুন রহমান। নওরিন আফরোজ একটু মুচকি হাসলেন। হেসে বললেন,
কথাটা তো আপনাদের কলিজাকে নিয়ে, তাই অনুমতি নিয়ে কথা বলতে হয়। কলিজা মানে কার কথা বলছো, রিমা নাকি নূর? জানতে চাইল হুমায়ুন রহমান। নূরের বিষয় বলতে চাচ্ছিলাম। অভয় দিলে বলতাম, বলল নওরিন আফরোজ। হুমায়ুন রহমান বলল, ভনিতা না করে বল কি হয়েছে? আবার কি নালিশ নিয়ে এসেছ আমার কলি যাদের নামে? নওরিন আফরোজ বলল, এবার কোনো নালিশ নিয়ে আসেনি, সম্বন্ধ নিয়ে এসেছি। সোজাসাপটা কথা বলতে চাই, নূরকে আমরা বাইরে দেওয়ার কোন ইচ্ছা নাই, আমি চাই নূর আমার সাদাফের বউ হয়ে আমার ঘরে আসুক। হুমায়ুন রহমান এতটাই অবাক হলেন কিছু বলতে ভুলে গেলেন। সাথে সাথে বিছানায় চট করে উঠে বসলেন। বসে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি বললে আরেকবার বলতো? নওরিন আফরোজ আমতা আমতা করে বললেন, না মানে আমি চাই নূর সাদাফের বউ হোক। আমি চাই না নূর অন্য কোন বাড়িতে যাক, আমার বাড়ির মেয়ে আমার বাড়িতেই থাকুক। ভীষণ মায়াবী, ছোটবেলা থেকে আমি ওকে মেয়ের মতো মানুষ করেছি, আমার একদম সইবে না নূর অন্য কোন বাড়ির বউ হলে। আর যেখানে আমার ছেলে বিয়ের উপযুক্ত আছে সেখানে আমি অন্য কোন জায়গায় কেন দিব আমার মেয়েকে? নীলা রহমান। এদিকে ফজলুর রহমান গুরুতর চিন্তায় মগ্ন। ভাই কি বুঝাতে চাইলেন? সাদাফ এখনো নূরকে চাইবে? কিভাবে চাইবে? যদি চায় তাহলে ফজলুর রহমান কি করবে? একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে, বংশের বড় ছেলে সাদাফ। যদি কোন কিছু চেয়ে বসে ফজলুর রহমানের কাছে, উনি কি পারবে খালি হাতে ফেরাতে? কিন্তু নূর যে বড় অবুঝ আর ছোট। আর তাছাড়া সাদাফ যে মুখ ফুটে বিয়ে করতে চাইল, বলল পাত্রী ঠিক করা আছে। পাত্রীকে নাকি ওনারা সবাই চিনে, তাহলে আসলে কি বুঝাতে চাইলেন ভাই? এটা ভাবতে ভাবতেই ঘুমাতে পারল না ফজলুর রহমান। এদিকে দীর্ঘ সময় পানিতে ভিজে থাকার কারণে নূরের সারা শরীর কাঁপিয়ে জ্বর চলে এসেছে। সাদাফ পড়ে গেছে মুশকিলে, দুষ্টুমি করতে গিয়ে মেয়েটার জ্বর বাঁধিয়ে দিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে নূরের জ্বর কমানোর জন্য, কিন্তু কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। সাদাফ বুঝতে পারছে না কি করবে এই মুহূর্তে। রাতে সবাইকে ডাকতে গেলে সবাই অবাক হয়ে যাবে। নূর কেন এই রুমে এবং ভেজা অবস্থায়, সবাইকে কি জবাব দিবে সাদাফ? তাই সিদ্ধান্ত নিল কাউকে কিছু জানাবে না, সারারাত নিজেই সেবা করবে, ভোর রাতের দিকে নূরকে রেখে আসবে নূরের রুমে। যেই ভাবনা সেই কাজ। একটি চাদর দিয়ে প্রথমে নূরকে কভার করে দিল, তারপর আলমারি খুলে একটি শার্ট এবং একটি ট্রাউজার বের করে রুমের দরজা লাগিয়ে দিল। ঘরের বাতি অফ করে দিল সাদাফ। তারপর চাদরের নিচে একটু একটু করে নূরের জামাটি খোলার চেষ্টা করল। ভাগ্যিস পিছনে চেইন দেওয়া জামা ছিল। পিছনে চেইন খুলে একটু একটু করে জামা পরিবর্তন করে দিল সাদাফ। নূরের ড্রেস পরিবর্তন করে শুকনো টাওয়েল দিয়ে নূরকে সুন্দর করে মুছিয়ে দিয়ে আরও একটি কম্বল এনে নূরের গায়ে জড়িয়ে দিল সাদাফ। নূরের কানে ফিসফিস করে বলল, আমাকে মাফ করে দিস। তোর অনুমতি ছাড়া তোকে ছুঁয়েছি। তোর ড্রেস পরিবর্তন করেছি। কিন্তু আমার অধিকার আছে তোর উপর। নূরের ঠোঁটে হালকা করে একটু চুমু খেল সাদাফ। তারপর কানে ফিসফিস করে বলল, তুই কি শুনতে পাচ্ছিস নূর? আমি তোকে ভীষণ ভালোবাসি। যা বলে প্রকাশ করার ভাষা আমার নেই। তাই শুধু তোকে চেয়েই গেছি রাগলের মতো। আজ বলছি ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি নূর। এক আকাশ পরিমাণ বা এক সমুদ্র পরিমাণ পরিমাপ করতে পারবো না, শুধু জানি নিজের চেয়েও বেশি ভালোবাসি তোকে। রাত্রি প্রহর 2টা। সময় হুহু করে কেটে যাচ্ছে, নূরের জ্বর কোনভাবে থামছে না। শরীর কাঁপুনি দিয়ে বারবার জ্বর আসছে। পরপর 2টি কম্বল দিয়ে নূরকে ঢেকে দিল, তারপরও কাঁপুনি থামছে না। বাড়ির কাউকে জানাবে কি জানাবে না সেই চিন্তায় সাদাফ ভাবল, এই মুহূর্তে যদি বাড়ির কেউ জানে তাহলে বড়কেলে অঙ্কারী হয়ে যাবে, এর চেয়ে ভালো নিজে থেকে কমানোর চেষ্টা করুক। নীলা রহমান। এই মুহূর্তে তো আর তেমন কিছু করারও নেই, যা যা রেমিডি নেওয়া প্রয়োজন তা সবই গ্রহণ করেছে সাদাফ। সাদাফের নিজের করা কাজের উপর নিজেরই বিরক্তি হলো। একটুখানি শাস্তি দিতে চেয়েছিল মেয়েটাকে, কিন্তু এমন কিছু হয়ে যাবে বুঝতে পারেনি। অনুশোচনায় ভুগছে খুব। নূরের কপালে হাত দিয়ে দেখল প্রচণ্ড জ্বর, নূর কাঁপছে, ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে। কিছুক্ষণ আগে নূরকে জোর করে এক বাটি স্যুপ এবং একটি নাপা খাইয়ে দিয়েছিল সাদাফ। এখনো জ্বর কমছে না, ভাবল একটু পরে কমে যাবে, ওষুধের প্রভাব শুরু হতে একটু সময় লাগবে। সাদাফ নূরের কাঁপুনি দেখে বিছানায় উঠে বসল।
বসে নূরকে খুব ধীরে ধীরে নিজের কোলে নিয়ে কোনোমতে বুকের সাথে চেপে ধরে নিজের শরীরের উষ্ণতা দিতে লাগল। মানুষের শরীরে তাপমাত্রা দুটি কম্বলের চাইতেও অনেক বেশি হবে সেই চিন্তা করেই নিজের গায়ের সাথে নূরকে জড়িয়ে ধরে রাখল। সাদাফের শরীর যেন মনে হচ্ছে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়ে যাচ্ছে সারা শরীর। নূরের গরম উষ্ণ নিঃশ্বাস সাদাফের বুকটা যেন ঝলসে দিচ্ছে। তারপরও পরম স্নেহের সাথে নূরকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মাঝেমধ্যে কপালে চুমু এঁকে দিচ্ছে সাদাফ। নূর বিড়বিড় করে কিছু একটা বলছে। সাদাফ নূরের মুখের কাছে কান নিয়ে গেল শুনতে। নূরের বিড়বিড় করে বলা কথা সাদা শুনতে না পারায় আরেকটু ঝুঁকল। ঠিক নূরের ঠোঁটের কাছে কান নিয়ে যেতে নূরের উষ্ণ গরম ঠোঁটের স্পর্শ পেল সাদাফ। সাথে সাথে শিহরিত হল সাদাফ। গায়ে প্রত্যেকটা লোমকূপ যেন দাঁড়িয়ে গেল। হঠাৎ নূর সাদাফকে এত কাছে পেয়ে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে পা গলের মতো সাদাফের গালে গলায় বুকে চুমু খেতে লাগল। নীলা রহমান বলতে লাগলো, আপনি শুধু আমার, আপনি অন্য কারো না, আপনি বিয়ে করলে কিন্তু আমি বউকে মেরে ফেলব। আপনার কেন বিয়ে করতে হবে সাদাফ ভাই, আমি আছি না? এই যে আপনার ছোট্ট নূর আপনাকে কত ভালোবাসে, আপনার কেন বিয়ে করতে হবে? বলে আবারও সাদাফকে চুমু খেতে লাগলো নূর। একদিকে সাদাফের উপরে চলছে নূরের ভালোবাসার উষ্ণ পরশ, তার উপরে এই বোকা মেয়ের বোকা কথা। সাদাফ হাসবে নাকি শিহরিত হবে নিজেই ভুলে গেল। কিছুক্ষণ বাদে নূরের হাত শিথিল হলো। ধীরে ধীরে সাদাফকে ছেড়ে আবার সাদাফের বুকে মাথা মুখ গুজে দিয়ে জোরে জোরে হাঁপাতে লাগল। নূরের তপ্ত শ্বাস সাদাফের বুক যেন এফোর ওফোর করে দিচ্ছে। তারপরও সাদাফ দাঁত দিয়ে ঠোঁট চেপে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করে নূরকে সারারাত নিজের বুকের সাথে চেপে রাখল। ভোর 5টা ধীরে ধীরে সাদাফ দেখল নূরের শরীর থেকে ঘাম ছুটছে। তার মানে জ্বর ছাড়ছে। এদিকে সাদাফ ঘেমে জুবথুবু অবস্থা নূরের শরীরের উষ্ণতার জন্য। নূরকে কোনোমতে সাদাফ আস্তে করে বিছানায় শুয়ে দিল। তারপর টি-শার্টটি খুলে ফ্রেশ হয়ে আবার আসলো নূরের কাছে। একটি শুকনো টাওয়েল এনে নূরের সারা শরীর সুন্দর করে মুছিয়ে দিল। কম্বলটা নূরের গায়ে থেকে সরিয়ে দিল। ভোর 5টা। সাদাফ নূরকে কোলে তুলে নিল। নূরের মুখটির দিকে তাকিয়ে একটু মুচকি হাসল সাদাফ। নূরের পরনে সাদাফের একটি টি-শার্ট এবং একটি ট্রাউজার, যা ছোট্ট নূরের শরীরে তুলনায় অনেক বড় এবং ঢিলা ঢালা। নূরকে দেখে কেমন হাসি পাচ্ছে সাদাফের। পরক্ষণে ভাবল তাড়াতাড়ি নূরকে রুমে রেখে আসতে হবে, না হলে সবাই টের পেয়ে যাবে। তাই দরজা খুলে ধীরে ধীরে নূরের রুমের দিকে এগোতে লাগলো সাদাফ। নূরের রুমে ঢুকে নূরকে বিছানায় যেই শোয়াবে অমনি ঘরের লাইট জ্বলে উঠল। সাদাফের গলা শুকিয়ে গেল। তাকিয়ে দেখল হুমায়ুন রহমান লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। সাদাফ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সাদাফ বাবাকে দেখে মাথা নিচু করে একটু মুচকি হাসল। তারপর বলল, এভাবে না বলে আসে কেউ? হুমায়ুন রহমান বলল, বে-আদব একটা। দিন দিন তুই অনেক অসভ্য হয়ে যাচ্ছিস। আর নূর তোর কোলে কি করছে? আর ওর গায়ের কাপড়চোপড়ের কি অবস্থা? তোর কাপড় চোপড় পরে আছে কেন? তুমি বাবা হয়ে কিছু করতে না পারলে এখন আমার অসভ্য হওয়া ছাড়া আর কোন উপায় নেই। আর দেখতে যখন পাচ্ছ আমার কাপড় চোপড় পরা বাবা হয়ে আবার ছেলেকে জিজ্ঞেস করছো কেন? লজ্জা তো তোমারও বেশি নেই, বলল সাদাফ। লে হুমায়ুন রহমান, সবাই তোকে ভদ্র মনে করে, আমি জানি তুই কি বাবার সাথে কিভাবে কথা বলতে হয় শিখলি না? না, সেই ছোটবেলা থেকে এরকম। সবাই মনে করে তোর মতো ভদ্র ছেলে তা আশেপাশে 10 গ্রামে খুঁজলে একটা পাওয়া যাবে না। আমি বাবা, আমি জানি কি ছেলে পয়দা করেছি আমি। সে ছোটবেলা থেকে তুই আমাকে ব্ল্যাকমেইল করে আসছিস, বলল হুমায়ুন রহমান। ব্ল্যাকমেল এর কি আছে? বাবা হও তুমি, ছেলের ভালোর জন্য তুমি কিছু করবে, সেটাকে ভালোবাসা বলে, ব্ল্যাকমেইল বলে না। বুঝি না মা তোমাকে সহ্য করে কিভাবে? আর আমি খারাপ কি করেছি? দুনিয়ায় কেউ বলতে পারবে তোমার ছেলে খারাপ? তুমি বাবা, তুমি আমার প্রকৃত রূপ চিনেছ, তোমাকে আমি চিনিয়েছি। তোমার সাথে কি চাও আমি অভিনয় করি? আর ভুলে যেও না, ফ্যাক্টরি মেশিন যে রকম হবে প্রোডাক্ট সেরকমই বের হবে। তাই আমাকে কিছু বলার আগে নিজের দিকে যে 4টা আঙ্গুল উঠেছে সে আঙ্গুলগুলো দেখে নিও। হুমায়ুন রহমান হা হয়ে গেলেন ছেলের কথা শুনে। বাবার সাথে নাকি এই কথা, অথচ আশেপাশে মানুষের সামনে চোখ তুলে তাকায় না, পর্যন্ত মাথাটা নিচু করে রাখে। সেই ছেলে আর বাবাকে বলছে মেশিন খারাপ, চিন্তা করা যায়?
তারপর ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বলল, তুমি এখন এই রুম থেকে যাও, নূরকে আমি ঠিকমতো শোয়াবো। যাও। আর কি হয়েছিল নূরের? ওকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না, অসুস্থ মনে হচ্ছে দেখে। বলেই নূরের গায়ে হাত দিয়ে দেখল এই মুহূর্তে ঠান্ডা, তবে কেমন ভেজা ভেজা ভাব, বুঝল জ্বর টর হয়েছিল। বলল, নূরের কি জ্বর এসেছিল? কিভাবে হলো, আর ও তোমার রুমে কিভাবে গেল? সত্যি করে বল, কি করেছিস? সাদাফ বলল, আমি কি করেছি মানে? তোমার আদরের ভাতিজি বরং আমাকে। থাক ওসব কথা। তোমরা তো ওকে সব সময় ছোট মনে করো। তোমার নূর জ্বরের অবস্থা হেঁটে হেঁটে আমার রুমে চলে গেছে। আমি তো ভদ্র ছেলে, ওকে রুমে দিয়ে যেতে এসেছি। আর বুঝলাম নূর তোমার কলিজা, তাই বলে তুমি সব সময় নূরের রুম এরকম ঘাপটি মেরে বসে থাকো কেন? যখনই আমি আসি তখনই তোমার সাথে দেখা হয়ে যায়। এই জন্যই বাবা হই যে তোর। ওই যে আমার ফ্যাক্টরির প্রোডাক্ট তুই, তাই সেজন্য জানি এখানে আসলে তোকে খুঁজে পাওয়া যাবে। আর খবরদার নূরকে নিয়ে একটা বাজে কথা বলবি না। এদিকে রিমা নিজের রুমে বিছানায় ছটফট করছে, সারা রাত ঘুমাতে পারছে না। কি হয়ে গেল, কি কাণ্ড ঘটিয়ে ফেলল সাইমন? সকালবেলা মুখ দেখাবে কি করে? রাগের মাথায় চড়থা পোপর দিয়ে তো রুম থেকে বের করে দিয়েছে, কিন্তু সকাল হলে সবার সামনে কিভাবে মুখ দেখাবে? যায় সারা শরীর পতে লাগলো রিমার। এদিকে সাইমনেরও সেম অবস্থা। ঝোঁকের মাথায় একটি কাণ্ড তো ঘটিয়ে ফেলেছে, কেন করলো এই এখনো জানে না। সব সময় তো বন্ধুর মতো, বোনের মতোই মিশেছে, হঠাৎ কি এমন হয়ে গেল? ঠুস করে চুপ মুখে বসল। সাইমনের লজ্জা লাগছে, কপাল ঘেমে চুইয়ে চুইয়ে ঘাম বের হচ্ছে। টেবিল চেয়ারে বসে আছে, বিছানায় যেতেই পারছেন না, ছটফট করছে সাইমন। মনে মনে ভাবছে সকাল হলে না জানিয়ে ডাকিনিটা কি করে। এল্লাই জানে। মনের ভিতরে কেমন দূর দূর করছে। রিমার দিকে তাকাবেই বা কি করে? সম্পর্কটা যে এখন একটু অন্যরকম হয়ে গেল। এতদিন তো চাচাতো বোন ছিল, বন্ধুর মতো ছিল, কালকে থেকে কেমন হবে সম্পর্ক, কিভাবে মোকাবেলা করবে রিমার বুঝতে পারছে না সাইমন। পরদিন সকাল নূর পিটপিট করে চোখ খুলে দেখল পাশে বসে আছে নওরিন আফরোজার, নূরের জন্য খাবার রেডি করছে সামিহা বেগম। খাটেরও পাশে দাঁড়িয়ে আছে ফজলুর রহমান ও হুমায়ুন রহমান। রিমা দাঁড়িয়ে আছে পায়ের কাছে। সাইমন রুমে নেই, সাদাফও রুমে নেই। সাইমনের জরুরি একটা ক্লাস আছে তাই যেতে হয়েছে, আর সাদাফের ভীষণ জরুরি মিটিং আছে, তাই আজ ফজলুর রহমান আর হুমায়ুন রহমান যায়নি, সাদাফকে পাঠিয়েছে। সাদাফ যেতে চাচ্ছিল না, আমতা আমতা করছিল, কিন্তু সাদাফ না গেলে হবে না, যেহেতু সিইও হয়েছে কোম্পানির, তাই সাদাফকেই যেতে হবে। নূরের শরীর ভীষণ ব্যথা এবং দুর্বল লাগছে। নওরিন আফরোজ সাহায্য করল নূরকে একটু উঠে বসার জন্য, ওষুধ খেতে হবে তাই। নীলা রহমান লেখিকা। নওরিন আফরোজ সামিহার দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি নিয়ে আয়, আর ওষুধগুলোর সাথে করে নিয়ে আয়। একদিনে কি অবস্থা হয়েছে মেয়েটার, পুরো কাহিল হয়ে গিয়েছে। এমন কিভাবে জ্বর বাঁধালি বলতো? হুমায়ুন রহমান সাথে সাথে একটু কেশে দিলেন। মনে মনে ভাবলেন, কি করে যে জ্বর বাঁধালো, এটা যদি জানতো সবাই, তাহলে সাদাফের কি অবস্থা হবে সবার সামনে, তাই তিনি চুপ করে থাকায় শ্রেয় মনে করলেন। উনি যে রাতে জানতেন নূরের এই অবস্থা, কাউকে বললেন না। হুমায়ুন রহমানের ফোনে হঠাৎ টুংটাং শব্দ হতেই ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল সাদাফ ফোন করেছে। এই নিয়ে অফিসে যাওয়ার পর থেকে 10 বার ফোন করে ফেলেছে। ফোন দিয়ে একই কথা, নূরের অবস্থা কেমন বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে হুমায়ুন রহমান। ফোনটি নিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে একটু দূরে গিয়ে ফোন ধরে বলল, কি হয়েছে, বারবার ফোন করছিস কেন? নীলা রহমান লেখিকা। এপাশ থেকে সাদাফ বলে উঠল, ফোন করছি কেন মানে? জানো না কেন ফোন করেছি? নূরের অবস্থা কি এখন? হুমায়ুন রহমান বিরক্ত হয়ে বলল, 9 বার ফোন দিয়েছি, সেই নিয়ে 10 বার একই কথা বারবার বলছি, অবস্থা এখন আগের চেয়ে ভালো, তবে দুর্বল, এইমাত্র ঘুম থেকে উঠেছে। নতুন খবর জানতে পেলাম, ফোন না করলে কি জানতে পারতাম ও এই মাত্র ঘুম থেকে উঠেছে? ওকে ওষুধ খাইয়েছ, খাবার খাইয়েছ? জানতে চাইল সাদাফ। শোন সাদাফ, আমি কিন্তু ওর বাবা, ঠিক আছে? আমি ওর খেয়াল রাখবো, বাড়ির সবাই ওর খেয়াল রাখবে, তুই একা পাগল হয়ে যাস না, বলল হুমায়ুন রহমান। সাদা বলল, হ্যাঁ হ্যাঁ জানি জানি, তুমি ওর বাবা, সবাই আত্মীয় স্বজন, কিন্তু কেউ তো আর আমি না।
যাই হোক, জরুরি মিটিংয়ে আছি, ভালো করে খোঁজখবর রেখো, না হলে কিন্তু আমি মিটিং ছেড়ে চলে আসবো বলছি। বাবা মাফ কর, তুই মিটিংটা একটু শান্তিতে কর, আমি এই যে রুমের ভিতরে ঢুকবো আর সারাদিন রুম থেকে বের হব না। সারাদিন নিজে ওর খেয়াল রাখবো, এবার খুশি? কি খেয়ে যে তোকে পয়দা করেছিলাম আল্লাই জানে, এরকম নির্লজ্জ ছেলে আমি কোথাও দেখিনি। আমরা আমাদের বাবাদের চোখে চোখ রেখে কথা বলতে পারিনি, আর তুই কিনা নির্লজ্জের মতো আমাকে বলছিস নূরের খেয়াল রাখতে, না হলে তুই চলে আসবো। বাবার সাথে নাকি মানুষ এইভাবে কথা বলে? সাদাফ বলল, হ্যাঁ হ্যাঁ, তোমাদের সময় তো তোমরা অনেক সভ্য শান্ত ভদ্র ছিলে, আমি আর রিমা তো আকাশ থেকে টুপ করে পড়েছিলাম। কথাটি বলেই সাথে সাথে ফোন কেটে দিল সাদাফ। বাবার রিয়েকশন আর দেখার প্রয়োজন মনে করল না। এদিকে হুমায়ুন রহমান ফোন হাতে নিয়ে টাস্কি খেয়ে দাঁড়িয়ে রইলেন। ছেলে এইমাত্র কি বলল? দিন দিন ওর মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। অবশ্য দিন দিন কেন, ছোটবেলা থেকেই এরকম ঠোঁটকাটা স্বভাবের। ছোটবেলাও এরকমই করত, শুধু সবার চোখের আড়ালে। একমাত্র হুমায়ুন রহমান জানে ছেলের আসল রূপ। দশম শ্রেণীতে পড়া অবস্থায় একদিন শুধু মাথায় হাত রেখে বলেছিল, আমি তোর বাবা না, আমি তোর বন্ধু। মনে যে কোন কথা আছে দুনিয়ার কাউকে বলার প্রয়োজন নেই তোর। সমস্ত কিছু তুই আমাকে বলবি, তোর আসল রূপ তুই আমাকে দেখাবি। কিন্তু অন্য কারো সাথে কখনো খারাপ কিছু করবি না। দিনটি যেন কাল হয়ে গেছে হুমায়ুন রহমানের জীবনে। এরপর থেকে ছেলে এহেন কোনো কথা নেই যা বাবাকে এসে শেয়ার না করে। মাঝে মধ্যে তো ছি মার্কা নিরলজ্জ কথাবার্তা হয়েছে শেয়ার করত। শুনে কাশতে কাশতে মরার উপক্রম হতো হুমায়ুন রহমানের। অথচ পরিবার সমাজ সবার সামনে কতই সভ্য ভদ্র ছেলে সাদাফ। একমাত্র হুমায়ুন রহমান জানে কি কি কথা বলতে পারে এই ছেলে। ওর মা যদি কোনোদিনও জানতে পেত নিজের জন্ম নিয়ে কি ধরনের কথা এই মাত্র বলল তার আদরের ছেলে সাদাফ, লজ্জায় শেষ হয়ে যেত। দুপুরে লাঞ্চ টাইম পার হয়ে গেছে, এখনো বাসায় ফিরতে পারেনি সাদাফ। তবে এর মধ্যে আরও 3বার ফোন করেছিল হুমায়ুন রহমানকে, জানিয়েছে নূর সেই যে খেয়েছে, খেয়ে ঘুম দিয়েছে আর ওঠেনি। এদিকে সাইমন নিজের রুমে ওয়াশরুমে গোসল করছে আর চিন্তা করছে আজকে 2বার ফোন দিয়েছে বেয়াদবটাকে, বেয়াদবটা ফোন একবারও রিসিভ করেনি। করেনি তো করেনি, ঘরে একটা কাজও করে যায়নি, বিছানাটা এখনো অগোছালো হয়ে আছে। এদিকে রিমা এতক্ষণ নূরের সাথে ছিল। নূর ঘুম থেকে উঠছে না, তাই গেল নিজের রুমে ফ্রেশ হওয়ার জন্য। গিয়ে দেখল 2বার মোবাইলে ফোন এসেছে। শয়তানটার ফোন এসেছে। ভাবল ভালোই হয়েছে ফোনের কাছে ছিল, না থাকলেও ধরত না। ফোনটা রেখে রিমা গেল গোসল করতে। ওয়াশরুমে ঢুকে আয়নায় নিজের চেহারা দেখতেই হঠাৎ গতকালের কথা মনে পড়ে গেল, ঠোঁটে একটি আঙ্গুল দিয়ে বুলাতে বুলাতে ভাবতে লাগলো গতকালকে দৃশ্য, সারা শরীর শিহরিত হলো রিমার। সাথে সাথে চোখ খুলে ফেলল রিমা, মনে মনে রাগ করল ভীষণ সাইমনের উপরে, কেন এরকম করলো, কখনো ভালোবাসি তো বলেনি, শুনেছি গার্লফ্রেন্ডও আছে, এখন অস্বীকার করলে কি? নূর তো বলেই দিয়েছে গার্লফ্রেন্ড আছে, বিয়ে করবে। রাগে শাওয়ার অন করে গোসল শেষ করল রিমা। করবে না আর কিছু এই অসভ্য লোকটার জন্য। কোন কাজও করে দিবে না, কথাও বলবে না। মনে মনে ঠিক করে ফেলল রিমা। সাইমন রুম থেকে বের হয়ে তাড়াহুড়া করে নিচে নামবে, ঠিক এমন সময় সিঁড়িতে ধাক্কা খেল রিমার সাথে। রিমা পড়ে যাবে তার আগে সাইমন হাত ধরে ফেলল। রিমা সাইমনের দিকে তাকিয়ে চোখ দুটো গরম করে ফেলল। রিমা, চোখ দুটো কি টিউব লাইট হয়ে গেছে? দিনের বেলাও কি চোখে দেখিস না? সাইমন অবাক হয়ে গেল রিমার কথা শুনে। দিন দিন এই মেয়ের অবনতি হচ্ছে, কত বড় সাহস! কাল তো রুমের ভিতর তুই করে বলেছে, মেনে নিলাম, আজকে জনসম্মুখে অর্থাৎ রুমের বাইরে তুই করে বলছে। সাইমন, তুই কি দিন দিন বেয়াইদ্দব হচ্ছিস? বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তুই কি জানিস না? রিমা, তুই কিসের বালের বড় ভাই রে? রুমে এসে যখন চুমাচাটি করিস তখন তুই বড় ভাই থাকিস না? কথাটি বলেই রিমা সাইমনের দিকে না তাকিয়ে নিচে চলে গেল। সাইমন অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, একটা চুম্মার জন্য আজকে আমি আমার সম্মান হারিয়ে ফেললাম। তুমি থেকে তুই ডাইরেক্ট? ও সরি, একটা না, আসলে 2টা খেয়েছিলাম। সাইমন নিজের হাত দিয়ে নিজে ঠোঁটে দুটো চাপড় মেরে বলল, আর লোক খুঁজে পাসনি? এই দাকিনীকে তুই চুমু খেতে গিয়েছিলি। এই মেয়ে তোর এখন যেখানে পাবে সেখানে মান সম্মানের টায়ার পাংচার করে দিবে। এদিকে সাদাফ কোনোমতে মিটিংটা শেষ করে সাথে সাথে মোবাইল ফোন পকেটে ঢুকিয়ে অফিস থেকে বের হবে।
সাথে সাথে একবার মনে হলো অনেকক্ষণ হলো নূরকে দেখে না। নূরের ছবিটা একটু দেখার জন্য সাথে সাথে ড্রয়ার থেকে নূরের ছবিটা বের করে একটু দেখল। দেখে বুকের সাথে চেপে ধরে রাতের কথা মনে করতে লাগলো। কিভাবে নূর ওকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলছিল, ওকে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছিল, ভালোবাসার পরশ দিচ্ছিল। নূর যদি সজ্ঞানে থাকতো তাহলে কি কখনো এরকম করতো বোকা মেয়েটা? মনে মনে ঠিক করল সাদাফ এখন আর নূরের মুখ থেকে জোর করে শোনার জন্য চেষ্টা করবে না, যা জানার ছিল তা জেনে গিয়েছে। এখন শুধু বিয়ে করার জন্য অপেক্ষা। তবে এই বিয়ে প্রস্তাব নূর নিজে দিবে তার প্রিয় বাপ ও চাচাকে, মনে মনে ঠিক করল সাদাফ। এবং মুচকি মুচকি হাসল, বলল, তুই নিজে যে বিয়ের কথা বলবি যে সাদাফ ভাইকে তুই চাস? আমার বোকা নূর, তোকে আমি ভীষণ ভালোবাসি। একবার শুধু তুই বল তুই আমাকে ভালোবাসিস। সবার সামনে তোর জন্য আমি পৃথিবীর সব কিছু করতে পারবো। আমি যদি গিয়ে বলি তোর বাবা চাচাকে আমি তোকে ভালোবাসি, বিয়ে করতে চাই, বলবে আমার মেয়ে ছোট্ট, আমার মেয়ে কিছুই বুঝে না। আমি তোর মাথা খেয়েছি, অথচ মাথা খেয়েছিস তুই আমার। তাই ছোট্ট মেয়ের মুখ ফুটে বলতে হবে সে সাদাফকে স্বামী হিসেবে চায়। বাকি সব কিছু দেখার দায়িত্ব আমার। সাদাফের বাসায় পৌঁছাতে পৌঁছাতে 3টা পার হয়ে গেল। এদিকে নূর অভিমান করে বসে আছে। বাড়ি শুদ্ধ লোক এসে বারবার ওকে দেখে যাচ্ছ, ওর কথা জিজ্ঞেস করছে, অথচ পাষাণ লোকটা একবার ওর কথা জিজ্ঞেস করল না, ফোনও করল না। নূর আর কথা বলবে না, আর সামনে যাবে না সাদাফের। মনে মনে ঠিক করে ফেলল নূর, উনার জন্যই তো এই জ্বরটা এলো, অথচ একবারও ফোন করে খোঁজ খবর নিল না। নিশ্চয়ই গার্লফ্রেন্ডের সাথে শতবার ফোন করে কথা বলে ফেলেছে, কিন্তু নূরের কি? নূরের কোন চিন্তা নেই? নূরকে তো জিজ্ঞাসা করবে না নূর কেমন আছে, নূরকে তো আর ভালোবাসে না। ঠোঁট ফুলিয়ে কথাগুলো ভাবছে নূর। রিমা বলল, কিরে কি এত চিন্তা ভাবনা করছিস? কোন দিকে তাকিয়ে আছিস? নূর সাথে সাথে তাকালো রিমার দিকে। বলল, কই না তো, কিছু ভাবছি না। খাবি কিছু? ক্ষুধা লেগেছে? জানতে চাইল রিমা। নূর কিছু বলবে ঠিক এমন সময় হম্বিতম্বি করে রুমে ঢুকল সাদাফ। দেখে বোঝা যাচ্ছে বড্ড ক্লান্ত, শার্ট ঘামে ভিজে আছে, ইন খুলে ঢিলা ঢালা হয়ে আছে, শার্টের উপরের দিকে 2টা বোতাম খোলা, টাইটা ঢিলে ঢালা হয়ে গলায় ঝুলে আছে। নীলা রহমান লেখিকা। রিমা সাথে সাথে তাকিয়ে বলল, কিরে ভাইয়া, যুদ্ধ করে এসেছিস নাকি? এই অবস্থা কেন তোর? গাড়িতে এসি, অফিসে এসি, বাসায় এসি, তারপরে কি অবস্থা? রিমাকে দেখেই পায়ের গতি স্লো করল সাদাফ। তারপর শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, বাইরে যা, যে আমার জন্য লেবু দিয়ে সুন্দর করে একটা ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আয়। সময় নিয়ে যত্ন করে বানাবি, ঠিক আছে যা। রিমা তাকালো সাদাফের দিকে। বুঝলো সময় নিয়ে যত্ন করে বানাবো তার মানে কি ভাইয়া এখানে কিছুক্ষণ বসতে চাইছে? এমনিও দুদিন ধরে খুব সন্দেহ হচ্ছিল রিমার, যেদিন নূরকে ওই রুম থেকে বের হতে দেখেছিল। আচ্ছা ভাইয়া কি নূরকে পছন্দ করে? নূরের সাথে কি ভাইয়ার কিছু চলছে? কিন্তু নূর যে হ্যাবলি, ভাইয়া সামলাবে কি করে নূরকে? ভাবতে লাগলো রিমা। রিমা উঠে সাদাফের পাশ দিয়ে যাবে, ঠিক তখনই একটু আস্তে আস্তে বলল, ভাইয়া কত সময় লাগিয়ে বানাবো ড্রিঙ্কসটা? যত সময় নিয়ে বানালে অনেক বেশি মজা হবে, ঠিক তত সময় নিয়ে বানাবি যা। রিমার দিকে তাকিয়ে হালকা হাসি মুখে বলল সাদাফ। রিমা মুচকি হেসে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় দরজা বাইরে থেকে চাপিয়ে দিয়ে যেতে ভুলল না। ভিতরে ভাই আছে, শত হলেও বড় ভাই। হঠাৎ করে যে কেউ ঢুকে যেতে পারে, তাই দরজাটা সুন্দর করে চাপিয়ে দিয়ে গেল। যেতে যেতে মনে মনে ভাবল, ছোট্ট নূরের দিকে কিভাবে দৃষ্টি পড়ল ভাইয়ের। এত ছোট্ট একটা মেয়ে, তবে দেখতে বেশ পুতুল পুতুল। ছোটবেলা থেকেই তো ভাই সারাদিন নিজের কোলে করে রাখত, ছোটবেলা থেকে কি বুকিং দিয়ে রেখেছিল ভাইয়া? তবে জম্পেশ হবে নূরের সাথে বিয়ে হলে ভাইয়ার। বাসর রাতে সারা বাড়ি দৌড়ে দৌড়ে খুঁজবে বউ, বউ কই? বউ দেখবে 2 বাবার কাছে। মনে মনে হাসল কথাটি চিন্তা করে। সাদাফকে দেখে প্রথমে অভিমান গলে গেলেও এখন অভিমান আরো ভারী হয়ে গেল নূরের। তাকিয়ে রইল অন্যদিকে। তাকাবে না সাদাফের দিকে, কিন্তু সাদাফ ঠিকই খেয়াল করছে নূরকে। অলরেডি নূরের ঠোঁট ফুলে গিয়েছে, যেন আরেকটু হলেই ভারী বর্ষণ হবে। সাদাফ নূরের বিছানার কাছে এসে একটু বসল।
নূর সাথে সাথে চেপে আর একটু দূরে সরে গেল। সাদাফ বলল, কিরে, শরীরের কি অবস্থা এখন? তাকা আমার দিকে। তাকা বলছি। একটু ভিজিয়েছি বলে জ্বর এসে একাকার। আমাকে খুব ভোগাবি, বুঝতে পারছি। এতটুকু ভিজে এই অবস্থা, আর যখন বারবার ভিজাবো তখন? অভিমানী নূর বুঝতে পারল না কথাটির অন্তর্নিহিত অর্থ। সাথে সাথে বলল, বারবার কেন ভেজাবেন? একবার ভিজিয়ে স্বাদ মেটেনি? সাদাফ মোটা মাথার বুদ্ধিওয়ালা নূরের কথা শুনে মনে মনে হাসল। সাদাফের একটি কথাও ঠিকঠাক অর্থ বুঝতে পারে না নূর। মনে মনে ভাবল, বারবার কেন ভেজাবো সেটা যদি বুঝতে পারতি তাহলে এখন বল ওদের মতো প্রশ্নটা করতি না, লজ্জায় লাল নীল হয়ে যেতি। ছোট্ট একটি দীর্ঘশ্বাস ছেড়ে আরেকটু কাছে এসে নূরের কাছে বলল, কারণ আমার বারবার চাই। একবারে স্বাদ মিটবে না আমার? নূর জিজ্ঞেস করল, কি চাই? সাদাফ হাসল। হেসে বলল, তোর জ্বর। তবে চিন্তা নেই, এক বস্তা ঔষধ এনে রাখব। তুই জ্বর বাঁধাবি, আমি ঔষধ খাওয়াবো। তবুও এই জ্বর থেকে রেহাই নেই তোর, বলল সাদাফ। সাদাফ একটু কাছে এসে নূরের কপালে হাত রাখল। নূর সরে যেতে চেয়েছিল, কিন্তু সাদাফ বা হাত দিয়ে নূরের মাথার পিছনে জোরে ধরে আরেক হাত দিয়ে কপাল চেক করল। তারপর নিজের কপালে হাত রাখল, বুঝতে পারছে না সাদাফ। তারপর করে ফেলল এক অদ্ভুত কাজ। নূরের কপালের সাথে সাদাফ নিজের কপাল মিশিয়ে দিল। তারপর টের পেল নূরের কপালের তাপমাত্রা এখন স্বাভাবিক লাগছে, কারণ নিজের তাপমাত্রার সাথে নূরে তাপমাত্রা এক রকমই মনে হচ্ছে। এদিকে নূর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ সাদাফের এত কাছে চলে আসায় যা হয় নূরের সব সময় এখনো ঠিক তার বিপরীত নয়। এখনো নূরের হৃদয় স্পন্দন যেন থেমে যাচ্ছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা। সাদাফ বুঝতে পেরে একটু সরে আসল। তারপর বলল, দুপুরে লাঞ্চ করেছিস? ঠিকঠাক মতো খেয়েছিস? আর আমি একটু কাছে গেলেই কাঁপাকাঁপি করিস কেন? নিজে যে কত কিছু করলি। নূর বলল, কি করেছি? আর এত কাছে আসলে ভয় লাগবে না? অভ্যাস করে নে। হুটহাট কাছে এলে কাঁপাকাঁপি যেন না হয়। আমার যখন ইচ্ছা হবে কাছে আসব। আর আমি এখনো লাঞ্চ করেনি। খাবো। আমার সাথে এখন একসাথে বসে খাবি, বলল সাদাফ। নূর যেন একটু লজ্জাই পেল। বলল, আমি খেয়েছি তো। সাদাফ ভালো করে জানে নূর খেয়েছে, সেই খবর নেওয়া হয়ে গেছে। তারপরও সাদাফ বলল, কি খেয়েছিস না খেয়েছিস সেটা তো আমি চোখে দেখিনি। এখন আমার চোখের সামনে বসে থেকে খাবি, আমি যা যা খাবো তুই তাই তাই খাবি। এই রুমেই বসে খাবো, আমি খাবার আনতে বলছি। নূর বলল, আমার এখন খেতে ইচ্ছে করছে না, পেট ভরা আর মুখে একটুও রুচি নেই। আমার সাথে খেলে রুচি বাড়বে, তারপরও যদি না বাড়ে চাপড়ে মুখে রুচি বাড়িয়ে দেব। অথবা তুই চাইলে অন্য কোন উপায়ে রুচি বাড়ানোর ব্যবস্থা করব, বলল সাদাফ। নূর ভয় আর কিছু বলতে পারল না। এমন সময় শরবত নিয়ে হাজির রিমা রুমে ঢুকতে ঢুকতে হালকা একটু এসে তারপরে রুমে দরজা খুলে ঢুকল। নীলা রহমান। কার সাথে সাথেই শরবত রাখল, রেখে যেই না কিছু বলবে তার আগেই সাদাফ আবার অর্ডার করল, যা উপরে খাবার নিয়ে আমি আর নূর খাবো। রিমা মনে মনে ভাবল, আবার খাবার আনতে যাব, এবার ওকে সময় নিয়ে খাবার নিয়ে আসবো। আনতে আমতা করে জিজ্ঞেস করল, ভাইয়া কত সময় লাগে খাবার আনবো? সাদাফ বলল, পেটের ভিতরে ক্ষুধায় এই দূরগুলো কিলবিল করছে, ঠিক দৌড়ে যাবি আর দৌড়ে আসবি, 5 মিনিটের মধ্যে খাবার নিয়ে আসবি। ওকে বলে রিমা আবার রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে যেতে যেতে মনে মনে ভাবল, বাহ, প্রেম করবে বড় ভাই আর ছোট বোন খাবার শরবত নিয়ে বারবার রুমে হানা দিবে। আর ছোট বলে কোন মূল্য পেলাম না। রান্নাঘরে টুকটাক কাজের আওয়াজ পেতেই সামিহা বেগম রান্নাঘরে আসলেন। বললেন, কিরে, এই অসময়ে তুই খাবার বাড়ছিস কার জন্য? রিমা আমতা আমতা করে বলল, ওই না, আসলে ভাইয়া এসেছে তো, ভাইয়ার জন্য। সামিহা বেগম বলল, ও তাহলে 2 প্লেট কেন? রিমা মাথা চুলকে বলল, আসলে ভাইয়া নূরের রুমে বসে খাবে, নূরকেও খাওয়াবে তাই। সামিহা বেগম শুনে খুব খুশি হয়ে গেলেন। নূর দুপুরে শুধু একটু স্যুপ খেয়েছিল, আর কিছু খায়নি, খাওয়াতেও পারেনি। সামিহা বেগম বলল, তাহলে তুই সর পারবি না? আমি দিয়ে আসছি। রিমার সাথে সাথে বলে উঠল, না না ছোট আম্মু, আমি নিয়ে যেতে পারবো। ভাইয়া যদি দেখে তোমাকে আমি এই সময় কাজ করিয়েছি, ভাববে আমি তোমাকে রুম থেকে ডেকে নিয়ে কাজ করিয়েছি। প্লিজ আমি নিয়ে যাই। তুমি এক কাজ করো, বলে দাও আমি নিয়ে যাই। সামিহা বেগম বলল, আচ্ছা ঠিক আছে, বলেই খাবার বাড়তে লাগলো।
রিমা মনে মনে ভাবল, যাক বাবা, এবার বেঁচেছি, না জানি ছোট আম্মু গিয়ে রুমে কিনা কি অবস্থায় পেত, মান সম্মান একেবারে শেষ হয়ে যেত ভাইয়ার। এদিকে হুমায়ুন রহমান বারবার ফোনের দিকে তাকিয়ে দেখছে, এখনো পর্যন্ত সাদাফ ফোন দিল না কেন? কি সমস্যা? উনি এখনো জানে না সাদাফ এখন রুমে, মানে নূরের রুমে অবস্থান করছে। তাই নিজের রুম থেকে বের হয়ে একটু এদিক ওদিক দেখার চেষ্টা করল, হঠাৎ দেখল রিমা খাবার নিয়ে নূরের রুমের দিকে যাচ্ছে। এগিয়ে এসে বলল, কিরে মা, খাবার নিয়ে নূরের রুমে যাচ্ছিস যে? নূর তো খেয়েছিল। ওই না বাবা, ভাইয়া নূরের রুমে, তো ভাইয়া খাবার খাবে, সাথে নূরকেও খাওয়াবে। তাই আমাকে বলছে দুজনের খাবার নিয়ে আসতে, বলল রিমা। সাথে সাথে চক্ষু চড়ক গাছ হয়ে গেল হুমায়ুনুর রহমানের। ছেলেটা পেয়েছে কি? দিনে দুপুরে দরজা লাগিয়ে বসে আছে নূরের রুমের। এই ছেলে নিশ্চিত আজকে সারাদিন রাত নূরের রুম থেকে বেরোবে না। তারপর মনে মনে এই ভেবে আবার খুশি হলো, ছেলেটা নূরকে অনেক ভালোবাসে। কতটুকু ভালবাসলে এভাবে বাবার কাছে নিরলজ্জের মতো নূরের হাত চেয়েছিল সাদাফ। তারপর রিমার মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, যা, খাবার নিয়ে ভিতরে যা। সারাদিন মনে হয় খায়নি কিছু ছেলেটা। সাথে নূরও একটু খেতে পারবে, আমাদের কথা তো শুনে না, সাদাফের কথা শুনবে। চলবে।